প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আচ্ছা, ও কি এমন স্বাধীনভাবে চলতে পারবে, নাকি আবার না, সেই কালো স্মৃতি আর মনে রাখবে না মেঘলা। জীবনের কালো অধ্যায় মুছে এবার সে এগোবে। কি অদ্ভুত জীবনের নিয়ম, কি অদ্ভুত নিয়তি। বিয়ে থেকে পালিয়েছে, অথচ মাঝ রাস্তায় সত্যিই বিয়ে হয়ে গেল। এটাই বুঝি তাকদীর, এটাই বুঝি নিয়তি। শোভন হয়তো কালো অধ্যায় ভেবে এই অদ্ভুত বিয়েটা ঢাকা দিয়ে দিয়েছে, কিন্তু মেঘলা, ও কি ভুলতে পারবে? মেঘলার মনে যে গেঁথে গেছে, ও তো পবিত্র সম্পর্কে বিশ্বাসী। আচ্ছা, বিয়ে নামক বন্ধনটা কি ভোলা যায়? এতই সহজ? আকাশটা আবার আধারে ঘনিয়ে যাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। মেঘলা ধানমন্ডি নামক এলাকায় আসলো মাত্র। এই শহরটা ওর চেনা, মামার বাড়িতে আসতো প্রায়ই, কিন্তু এখন সে যাবে না। সে ওখানে গিয়ে অন্যের ঘাড়ে ঝামেলা হবে। কিন্তু শরীরটা আর চলছে না, তাই একটা ইটের কাউচে বসে আকাশ পানে তাকালো মেঘলা। কাকটা কাকা করে হাঁক ছেড়ে একটা গাছের ডালে বসলো। কাকটা 2-3 বার শরীর ঝেড়ে মুখ দিয়ে দুপাশের ডানা চুলকিয়ে এদিক ওদিক তাকালো, তারপর আবার কাকা করতে করতে উড়ে গেল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। নেমেষেই লাল শাড়িটা স্যাঁতসেঁতে ভিজে গেল। সেদিকে ভ্রুক্ষেপ করলো না মেঘলা। এই বৃষ্টির ফোঁটাগুলো ওর একাকিত্বতে মোচন করছে, তার একাকিত্বের সঙ্গ দিচ্ছে। নয়তো এই শহরে আছে কে ওর? এই মেয়ে, ভিজছ কেন? ঠান্ডা লেগে যাবে তো। হঠাৎ অচেনা মেয়েলি কণ্ঠে পাশ ফিরে তাকালো মেঘলা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, এবং সে ছাতা দিয়ে ওকেও ঢেকে রেখেছে। মেঘলা মেয়েটার কথাই ইতস্তত হয়ে বলল, এখনই বসেছিলাম, কিন্তু বৃষ্টি এসে ভিজিয়ে দিল। মেয়েটা ভ্রু কুঁচকে মেঘলাকে পরখ করে বলল, বাড়ি কোথায় তোমার? আর এই বিয়ের শাড়ি পরে এখানে কি করছো? মেঘলা কৃত্রিম হেসে বলল, আমি ঢাকা আসলাম সবে, এখানে আমার কেউ নেই। বৃষ্টিটা থেমে গেলে আশেপাশে একটা থাকার জন্য রুম খুঁজবো। বেশ অবাক হলো মেঘলার কথায় মেয়েটি। মেয়েটি বলে, তুমি একা? তোমার সাথে কেউ নেই? মেঘলা আনমনে বলে, একা, কেউ নেই আমার। আচ্ছা, এখানে কোথায় ভালো ঘর পাওয়া যায় তুমি জানো? আমার একটা ঘরের খুব প্রয়োজন। মেয়েটি আর প্রশ্ন করলো না। কিছু একটা ভেবে মেঘলার কাছে গিয়ে হাত ধরে বলে, চলো আমার সাথে। বলেই হাত ধরে হাঁটতে থাকে। মেঘলা বেশ ইতস্তত হয়ে যায়। এই মেয়ে আবার কোথায় নিয়ে যাচ্ছে? মেঘলা কিছু বলবে এর আগে মেয়েটি থামিয়ে বলে, ভয় নেই, আমার সাথে আসতে পারো তুমি। আমার ফ্ল্যাটে একটা রুম খালি আছে, তুমি আমার সাথে থাকতে পারো। অবাক হলো মেঘলা। আজকাল এমন মানুষও আছে? গাড়ির ফ্রন্ট সিটে মেঘলাকে বসিয়ে ড্রাইভিং সিটে বসলো মেয়েটি। তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, মনে তো হচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছো। তা তোমার প্যারেন্টস চিন্তা করছে না? মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, কেউ নেই আমার। মেয়েটি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে মিনিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কোথায় থাকতে তুমি? আর পালিয়েছো কেন? মেঘলা এড়িয়ে গেল কথা পাল্টানোর জন্য বলল, আপনি আমাকে না জেনেই নিজের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি মুচকি হেসে বলল, কিছু কিছু মানুষকে জানার জন্য তার সবটা জানতে হয় না, মুখ দেখেই বোঝা যায়। তা কি করবে ভাবছো? মেঘলা মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখি একটা জব পাওয়া যায় কিনা। নার্সিং কোর্স করছিলাম, কোনো হসপিটালে নার্স হিসেবে দেখি জব পাই কিনা, নয়তো অন্য কিছু ভাবতে হবে। মেয়েটি হেসে বলে, ও গ্রেট, আমার ফ্রেন্ড এর হসপিটাল আছে, তুমি চাইলে সেখানে কথা বলে দেখতে পারি। ওরা কথা বলতে বলতে মেয়েটির বাড়ির সামনে এসে গাড়ি থামে। গাড়ি পার্ক করে দুজনেই নামে গাড়ি থেকে। মেঘলা আবেগপ্রবণ হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপু, তুমি একটা অচেনা মেয়ের জন্য এত কিছু ভাবছো। আমার এত উপকার করার জন্য ধন্যবাদ তোমায়। মেয়েটি মলিন হেসে বলে, আপু বলছো, আবার ধন্যবাদও দিচ্ছ। কারো জন্য যে কিছু করতে পারছি এটাই আমার কাছে অনেক। কিন্তু এখানে জানতে পারলাম না আমি পালিয়েছো কেন? মেয়েটির কথায় মেঘলা মুখ মলিন করে বলে, চাচা জোর করে বিয়ে দিচ্ছিল, সেখান থেকেই পালিয়ে এসেছি। মেয়েটি কিছু একটা ভেবে বলে, শুধু এই কারণ নাকি?
মেয়েটিকে থামিয়ে মেঘলা কথা এড়ানোর জন্য বলে। তোমার নামটাই তো জানা হয়নি আপু, তোমার নাম কি? মেয়েটি ব্যাপারটা বুঝতে পারে, পরক্ষণে হেসে বলে। আহানা, তোমার নাম কি? মেঘলা মুচকি হেসে তার নামটি বলে। এখানে তো আসলো মেঘলা, কিন্তু সত্যিই কি মুক্তভাবে বাঁচতে পারবে? পালিয়ে পালিয়ে আর কত দিন কাটাবে? সে যদি ওর মুখোমুখি হয় আর তো তখন কিছু করার থাকবে না, আবার তার খাঁচায় আটকে রাখবে। প্রায় অনেকক্ষণ কেটে গেছে, রাত তখন 10টা বাজে। ফুরফুরে হয়ে সোফায় বসে আহানার সাথে আড্ডা দিচ্ছে মেঘলা। প্রায় বছর খানেক পর এমন কারোর সাথে কথা বলছে। আহানার সেই বন্ধু আসবে, আহানা আসতে বলেছে মেঘলার ব্যাপারে কথা বলার জন্য। তার জন্যই দুজনে এখানে বসে আছে। হঠাৎই মেঘলার মনটা ভার হয়ে আসে। যতই ভুলে থাকার চেষ্টা করুক, দিন শেষে একবার হলেও বিয়ে নামক কথাটা মনে পড়বে। তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। হঠাৎ ডোরবেলের আওয়াজে ধ্যান ভাঙে দুজনের। আহানা হেসে বলে, হয়তো এসে পড়েছ, আমি দেখছি। বলে উঠতে নিলেই মেঘলা বলে, আমি দেখছি, তুমি বসো। বলে ও নিচে উঠে দরজা খুলতেই চমকে উঠে কিঞ্চিত গলা উঁচিয়ে বলে, আপনি? হঠাৎ অনাকাঙ্ক্ষিত তাজ্জব বনে গেল যেন দুজনে। কোনোভাবেই কেউ কারো চোখে আস্থা করতে পারছে না। আচ্ছা, ভ্রম নয় তো? কিন্তু সব রেখে সেই অনাকাঙ্ক্ষিত মানুষকেই দেখবে কেন? দরজার এপাশে এবং ওপাশে দুজনই ভাবনার জগৎ বুনছে। হঠাৎ তখনই দুজনের ভাবনায় ফোড়ন কেটে আহানা দরজার সামনে এসে বলে, তোমরা কি দুজন দুজনকে চেনো? না মানে এমন অবাক হয়ে গেলে দুজনেই, তাই বললাম। দরজার ওপাশে শোভন রেগে আহানাকে বলে। আহানা, এই মেয়েটা এখানে কি করছে? আহানা কিঞ্চিত অবাক হয়। একবার মেঘলার দিকে একবার শোভনের দিকে তাকিয়ে বলে, তুই ওকে চিনিস ভাই? শোভন নিচের রাগটা দমিয়ে রাখে। পরক্ষণে নিজেকে সামলে স্বাভাবিক হয়ে না চেনার ভান করে বলে, না তো, একে আমি চিনবো কি করে? তাই তো জিজ্ঞেস করলাম তোকে, এই মেয়েটা এখানে কি করছে? আর কে এই মেয়ে? আহানা আশ্বস্ত হয়ে বলে। ও, আমি তো ভাবলাম তুই ওকে চিনিস। আচ্ছা আয়, ভেতরে আয় বলছি। শোভন ভেতরে আসলো। শোভনের চেহারা কৃতি স্বাভাবিক থাকলেও মেঘলা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শোভন আড়ষ্ট হয়ে তাকালো মেঘলার দিকে। মেয়েটা বাচ্চাদের মতো মুখ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন? চোখ ফেরালো শোভন। মেঘলার এমন ভাব ভাব বিরক্ত লাগে, বড্ড বিরক্ত। মেঘলা ওখানে দাঁড়ালো না আর, ওর রুমে চলে আসলো। আসার আগে জানতে পারলো শোভনী আহানার বেস্ট ফ্রেন্ড, যাকে আহানা ভাই বলে ডাকে। ওরা বাইরে কথা বলছে, তাই চলে এলো। লোকটাকে ওর প্রথম থেকেই ভয় করে, কেমন কেমন ধমক দেয়। আচ্ছা, ডাক্তারদের কি এমন হওয়া সাজে? আচ্ছা, এমন রাগী ডাক্তারের কাছে কেউ যায়? হার্টের ডাক্তার তাও। এই রাগী ডাক্তারকেই নিয়তি মেঘলার স্বামী বানিয়ে দিল। বারান্দায় এসে বসলো মেঘলা। খাওয়া হয়েছে শোভন আসার আগে। এখন বেশ শান্তি শান্তি লাগছে মেঘলার, মুক্ত লাগছে নিজেকে। কিন্তু জানে না কতদিন এমন শান্তি থাকতে পারবে। যত দিনই হোক, ওই পর্যন্ত না হয় মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ল, জীবনটা উপভোগ করলো। ক্ষতি কি তাতে? রাতের আকাশটা কি মসৃণ, তবে একটাও তারা নেই। কোনো দিকেই কোনো আলোর রেশ নেই, কেমন আধার আর আধার। ভয় হয় মেঘলার এমন আধার আচ্ছন্ন রাত দেখে। ওর জীবনটাও এমন আধার মাখা। হঠাৎ নিচে চোখ পড়তে সেই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। শোভন চলে যাচ্ছে, মাত্র গাড়িতে উঠল। মানুষটি বড়ই অদ্ভুত, দেখলে কেউ বুঝবেই না মানুষটা এত রাগী। কাল রাতের মতোই আজ রাতেও ঝড়ের তাণ্ডব শুরু হলো আবার। মেঘলার মাথায় চিন্তা ভর করলো। আচ্ছা, মানুষটা বাড়ি পৌঁছেছে তো ঠিক মতো? নিষ্পাপ মনের চিন্তা কপালে ফুটে উঠল। বারান্দায় দাঁড়িয়ে থেকে ভিজে যাচ্ছে প্রায়, তাই রুমের দিকে অগ্রসর করলো। অদ্ভুত তো, লোকটার জন্য কেন মেঘলার চিন্তা হচ্ছে? নিজের এমন হাস্যকর চিন্তা দেখে হাসলো মেঘলা। তাচ্ছিল্য হাসি। বিয়ে নামক বন্ধনটার বুঝি এতই টান? হঠাৎ বউদের মতো চিন্তা ভাবনা আসছে মাথায়। যে বিয়ে কেউ মানেই না, তাই কেউ কারো কথা ভাবাও উচিত না হয়তো। কিন্তু মানে না বললেই কি অমান্য করা যায়? পবিত্র একটা বন্ধন। দীর্ঘশ্বাস ছাড়লো মেঘলা। আচ্ছা, লোকটা ওকে কাজ দিবে তো?
এই সুফনকে নিয়ে ভরসা নেই মেঘলার। যা রুক্ষতার ব্যবহার, হয়তো ওর কথা শুনলে নাও দিতে পারে। তখন কি করবে? কোথায় কাজ পাবে? আধার কাটেনি এখনো। মিষ্টি আজানের ধ্বনি শোনা যাচ্ছে, দু একটা পাখির কিচির মিচির করছে। কি মিষ্টি ধ্বনি! প্রায় অনেকদিন পর শান্তির ঘুম দিয়েছিল মেঘলা। আজান শুনেই উঠল সবে। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালো মেঘলা। সকালের আকাশটা যেন মধ্য। কাল যদি আহানা ওর অ্যাপার্টমেন্টে না নিয়ে আসতো, কাল কোথায় ঘর পেত বা কোথায় থাকতো তা মেঘলার অজানা। আহানা সত্যিই বেশ খোলসা মনে, কিন্তু মেয়েটার মনেও কোনো কষ্ট রয়েছে, তা কাল কথা বলেই বুঝতে পেরেছে। রুম থেকে বেরোলো মেঘলা। কাল ফ্ল্যাটটা ঘুরে দেখেনি। জবটা পেয়ে গেলে থাকার জন্য টাকা দিবে বলেছে মেঘলা। আহানা প্রথমত রাজি হয়নি, তাই মেঘলা বলেছিল চলে যাবে। আহানা এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়। ফ্ল্যাটটা বেশ বড় আর সুন্দর। এই বড় ফ্ল্যাটটাই আহানা একা থাকতো। ভাবতেই মেঘলা অবাক হচ্ছে। ড্রয়িং রুমে এসে দেখে আহানা আসলো সবে। আহানাকে দেখলে মেঘলা মিষ্টি হেসে বলে, উঠেছো? উঠেছি। উনি কাল কিছু বলেছে চাকরির ব্যাপারে? আহানার সাথে কথা বলে জানতে পারলো শোভন প্রথমত রাজি হয়নি। আহানার চোরাচুরিতে রাজি হয়েছে। ওর সহকারী নার্স প্রয়োজন ছিল। সহকারী নার্স হিসেবে 1 তারিখ থেকে মেঘলাকে জয়েন করতে বলেছে। আহানার জন্য তাড়াতাড়ি চাকরিটা হয়ে গেল, নয়তো অন্য কোনো হসপিটাল হলে বেশ বেগ পেতে হতো। আর চাকরি হতো কিনা তাও অজানা ছিল মেঘলার। কিন্তু শোভনের সহকারী নার্স হিসেবে জয়েন করবে, তা শুনেই ভয় করছে মেঘলার। এই ছেলে থেকে কতবার ধমক খেতে হবে কে জানে। আহানা মেয়েটা বেশ মিশুক আর পরিপাটি। দেখতে কিছুটা শোভনের মতো চেহারার আকার আকৃতিও আছে বটে। মেয়েটা প্রায় আপন মনে কিছু ভাবে। মেঘলা জিজ্ঞেস করলে কিছু না বলে, এড়িয়ে যায়। আহানার কাছেও মেঘলাকে খুব বেশি ভালো লাগে। মেয়েটার বয়স 22 কি 23 হলেও স্বভাব বাচ্চা বাচ্চা। চশমা পরায় আরো বাচ্চা দেখায়। কথাবার্তা চালচলনও আহানার কাছে মেঘলাকে বাচ্চা মনে হয়। কোনো সিরিয়াস কথা শোনার সময় গোল গোল চাউনি দিয়ে তাকিয়ে থাকে। কথা শুনে কখনো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কখনো পিটপিট করে চেয়ে থাকে। একটা কথা বললে বেশ খানিকক্ষণ পর বোধগম্য হয় মেয়েটার। এই মেয়ে নার্সিং কোর্স করলো কি করে? এটাই আহানার বোধগম্য হলো না। চেহারা দেখে যে কেউ মায়ায় পড়ে যাবে। সর্বদা চশমা পরে থাকে, আর মনের কথা বেশি সময় মনে রাখতে পারে না। মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায়। একা থাকলে আহানা বেশি সময় বাইরে বাইরে কাটায়, কিন্তু এখন মেঘলা থাকায় কোথাও গেলেও তাড়াতাড়ি এসে পড়ে। মেঘলা এসেছে 3 দিন হলো। আজ সময় যেমন পলকেই কেটে যায়। আর 5 দিন পর থেকে হসপিটালে জয়েন করবে মেঘলা। এই 3 দিনে শোভন একবার এসেছে, কিন্তু মেঘলার সামনেও যায়নি। দেবার শেষ প্রহর পেরিয়ে গোধূলি, তখন সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। আধার কমলা রশ্মি আকাশে বিরাজমান অতি সুন্দর সুদৃশ্য, যেন কোনো শিল্পী নিজ হাতে এঁকে রেখেছে। কি সুন্দর আল্লাহর সৃষ্টি! হঠাৎ একটা কাক কোথা থেকে ঘুরে ফিরে মুখে করে কিছু নিয়ে এসে উঁচু 12তলা বিল্ডিং এর ছাদের রেলিং এর উপর বসলো সবে। মুখ দিয়ে কিছু একটা এনেছে, সেটা রেলিং এর উপর রেখে আবার উড়ে কোথাও গেল। কিছুক্ষণ পর আর একটা ছোট্ট কাককে সাথে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে বসলো। দেখেই বোঝা যাচ্ছে এই কাকের বাচ্চা হয়তো। কাক দুটো ঠুকরিয়ে ঠুকরে সেই খাবারের টুকরোটা খেলো। খাওয়া শেষ হতেই ছোট কাকটা চলে গেল। সেই কাকের যাওয়ার দিকে তাকিয়ে বড় কাকটা কা কা করে কিছু বলল। হয়তো ছোট কাকটাকে ডাকলো। আসলো না সেই কাকটা। বড় কাকটা এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিচের ডানা চুলকে কা কা করতে করতে সেও উড়ে গেল। হয়তো নিচের বাচ্চার খোঁজেই গেল। মহান সৃষ্টিকর্তার সব প্রাণীর মাঝে মমতা বোধ দিয়ে দিয়েছে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি সত্যি অসাধারণ। এতক্ষণ ছাদের মাঝখানে দোলনাটাতে বসে দেখছিল মেঘলা। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহানা এতক্ষণ মেঘলার সাথেই ছিল। বেশ কিছুক্ষণ আগে নিচে গেছে কফি করে আনতে। সন্ধ্যা হয়ে আসছে, আহানাও আসছে না। তাই মেঘলা নিচে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই ছাদের দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে আহ করে আর্তনাদ করে ওঠে। ভেবেছিল পড়ে গেছে, কিন্তু না, পড়েনি। কেউ ধরে রেখেছে কোমর চাপটে।
মেঘলা চোখ খুলে সেই মানুষটিকে দেখে বিস্ময় হয়ে তাকায়। পরপর দুবার শুকনো ঢোক গিলে আপন মনে বলে, মেঘলা, তুই শেষ। গোধূলির তখন শেষ প্রহর চলছে। আকাশে আলোর রেশ একেবারে নিভে নিভে এসেছে। আরেকটু পর আকাশপানে নেমে আসবে ঘন আধার মাখার রাত। কুম্ভকর্ণের মতো বেপরোয়া ভাব নিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে শোভন। নিচেই কোমর চেপে বসে আছে মেঘলা। তখন পড়ে যাওয়ার সময় শোভনই ধরেছিল, কিন্তু যখন দেখলো মেঘলা ছিটকে নিচে ফেলে দিয়েছিল, ছিটকে ফেলায় অনেকটা ব্যথা পেয়েছে মেঘলা। মেঘলাকে এমন নিচে পড়ে থাকতে দেখে আহানা এসে বিচলিত হয়ে বলে, আরে কি হলো, তুই পড়লি কি করে? বলেই বাহু চেপে উঠিয়ে দোলনায় নিয়ে বসায়। মেঘলা শোভনের দিকে কটমটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আহানাকে বলে, এই যে তোমার কুম্ভকর্ণের মতো ভাইটার জন্য চোখ পকেটে নিয়ে ঘুরে, পাশে তাকাইও না। রাগ হলো শোভনের। মেঘলার কথায় এই মেয়েটা সত্যি একটা ঝামেলা, উটকো ঝামেলা। যেখানে চাই ঝামেলা বাঁধায়। নিচে দেখে হাঁটেনি, আবার ওর উপর দোষ চাপাচ্ছে। কত বড় স্টুপিড। শোভন রেগে তেড়ে এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বলে, ব্যানার্সলেস মেয়ে, এত সাহস পাও কি করে আমার ঘাড়ে দোষ চাপাবার? তখন তোমার চোখ কোথায় ছিল? নাকি ছেলে দেখলেই ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে? শোভনের এমন কথা শুনে এবার আহানার কিঞ্চিত খারাপ লাগলো। শোভনের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, কিন্তু এইটুকু ব্যাপারে মেঘলার সাথে এমন করে কেন কথা বলবে? এখানে কারোরই দোষ নেই, দুজনেরই বেখেয়াল ছিল। এতদিন মেঘলার সাথে থেকে এটা অন্তত বুঝেছে মেয়েটা খারাপ নয়, বেশ নম্র ভদ্র। মেঘলা কিছু বলবে এর আগে আহানা মেঘলাকে থামিয়ে শোভনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আহ ভাই, তুই এমন কথা বলছিস কেন? ও মোটেও এমন নয়। এমন করিস না মেয়েটার সঙ্গে, ও দেখতে পায়নি হয়তো। তারপর একটু থেমে মেঘলাকে বলে, ব্যথা করছে তোর? মেঘলা তাচ্ছিল্য কণ্ঠে বলে, এইটুকু আমার জন্য কিছু না আপু। আহানা তাও মেঘলার কথায় পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, কোমরেও তো ব্যথা পেয়েছিস, আর হাত অনেকটা ছিঁড়ে গেছে। ভেবেছিলাম ছাদে বসে আড্ডা দিব, তাই ওকে আনলাম। ওর সাথে তো তোর কথাই হয়নি, এমনি সময়ও ব্যস্ত থাকে, পাওয়াই যায় না। কিন্তু আজ আসলো, কি হয়ে গেল বলতো? আর তুই ওর কথাই কিছু মনে করিস না, ও এমনই। মেঘলা ইতস্তত হয়ে বলে, আপু, আমার কিছু হয়নি, তুমি বিচলিত হইও না। এইটুকু কিছুই না, আমি বরং নিচে চলে যাচ্ছি, তোমরা আড্ডা দাও। আহানা কিঞ্চিত কণ্ঠে চেঁচিয়ে বলে, মোটেও না, তুইও থাকবি। তুই বস, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসি। বলেই আহানা নিচের দিকে পা বাড়ালো। শোভন বিরক্ত নিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ালো। মেঘলার সামনে দাঁড়ালেই ওর রাগ হয়। এই মেয়েটা যেমন আঠার মতো চিপকেই আছে, সরছেই না। কদিন পর থেকে আবার সারাক্ষণ ওর সাথেই থাকবে। ভাবতেই রাগে শরীর রিরি করে উঠছে। মেঘলাকে দেখলেই শোভনের সেদিন রাতের কথা মনে পড়ে রাগ হয়। ও বিয়ে নামক সম্পর্কটা অনেক সম্মান করে, আর ও কখনোই এমনটা চায়নি। আর এমন মেয়েকে তো চাইনি। আর ওর মায়ের কথা ছাড়া কখনো কিছু করেও নি, আর করবেও না। তাই ওই দিন যা হয়েছে ভুলে যেতে চায়, কিন্তু পারছে কই। স্টুপিড মেয়েটা তো ওর সামনেই থাকে। সেই ট্রেনে আসার দিন থেকে চিপকেই আছে যেমন। স্নিগ্ধ বাতাস বইছে, ঢেউ খেলানো চুলগুলো উড়ে বারবার মুখের সামনে চলে আসছে মেঘলার। শোভনের হঠাৎ মেঘলার দিকে তাকায়। মেয়েটার চেহারায় বাচ্চা বাচ্চা একটা ভাব আছে, আর এই বাচ্চা বাচ্চা চেহারা দেখে মানুষ ভালোভাবে মেয়েটাকে, কিন্তু ও তো জানে মেয়েটা আস্ত একটা স্টুপিড। আপদ একটা, যেখানে যায় ঝামেলা নিয়ে যায়। শোভন আপন মনে ভাবলো। সেদিক থেকে চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড মেয়ে কোথাকার। রাউন্ড প্যান্টটা ঠিকমতো পরে চশমাটা একটু ঠেলে দেয়। তখনই শোভনের সাথে চোখাচোখি হয়। শোভন একরাশ বিরক্তি নিয়ে চোখ সরায়। এই মেয়েকে একটুও সহ্য হয় না ওর। ব্যাপারটা বেশ অদ্ভুত। সামনে থাকা ব্যক্তিটি ওর স্বামী, অথচ কেউ কাউকে সহ্য করতে পারে না। ওদের দেখলে কেউ বলবেই না ওরা স্বামী স্ত্রী। আহানাও জানে না। আড়ষ্ট হয়ে শোভনের দিকে তাকালো মেঘলা। ছাদের লালচে নীলচে আলো ওর মুখে এসে পড়ছে। মুখে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি উঠেছে। মেঘলা একটা ব্যাপার লক্ষ্য করলো, ক্লিন শেভে অতটা ভালো লাগে না শোভনকে। এখনই বেশি ভালো লাগছে আগের থেকে। শোভন উজ্জ্বল শ্যামলা হলেও চেহারাকৃতি সুন্দর বেশ।
শুধু গায়ের চামড়া সাদা হলেই মানুষ সুন্দর হয়ে যায় না, শ্যামবর্ণই ছেলেদের বেশ মানায়। কালো পরেছে আজ শোভন, কালো টি শার্ট, হাতেও কালো কালারের ঘড়ি, ঘড়ির উপর পেঁচানো তারের মতো একটা হ্যান্ড ব্যান্ড, প্যান্টটাও কালো, মানায় লোকটাকে কালোতে অনেক। হঠাৎই নিচের কাণ্ডে অবাক না হয়ে পারল না মেঘলাও। মেঘলাও খুঁটিয়ে খুঁটিয়ে এমন ভাবে দেখছে শোভনকে। হাসলো মেঘলা, তাচ্ছিল্য হাসি। এই মেয়ে হাসছো কেন এভাবে? হঠাৎ চেনা পুরুষালী কণ্ঠে চমকে উঠে মেঘলার সামনে তাকিয়ে দেখে শোভন পকেটে হাত গুজে নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ফ্যালফ্যাল চোখে তাকালো মেঘলা শোভনের দিকে, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বলল, আমার ঠোঁট আমার ইচ্ছে, হাসবো তো আপনার কি? শোভন রেগে যায়। মেয়েটা কি সোজাভাবে কিছু বলতে পারে না? কিছু বলতে গিয়েও থেমে যায়, তারপর আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে, ইউ জাস্ট ইম্পসিবল। মেঘলা কিছু বলল না, আবারও হাসলো। আহানা এসে মেঘলার ছিলে যাওয়া হাতে স্যাফলন লাগিয়ে মলম লাগিয়ে দেয়। শোভন ততক্ষণে ছাদের কোণেই ছিল। মেঘলার মাঝে মাঝে ডাউট হয়, আসলে এই মানুষটা ডক্টর তো? ছাদের মাঝখানে বসে আড্ডা দিচ্ছে শোভন, মেঘলা আর আহানা। মেঘলা চুপচাপ শুনছে, শোভন আর আহানায় কথা বলছে। মেঘলা কখনো শোভনের দিকে তাকাচ্ছে তো কখনো আহানার দিকে। আজ শোভন হসপিটালে যায়নি, তাই আহানার সাথে সময় কাটাতে চলে এসেছে। মেঘলার ওদের দেখে বেশ ভালো লাগছে। ওদের দেখে কেউ বলবেই না যে আপন ভাই বোন হয়। শোভনের সাথে যতবার চোখাচোখি হয়েছে ততবারই শোভন বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়েছে। মেঘলা ভেবেছিল শোভন হয়তো আহানার সাথেও গম্ভীর মুখে কথা বলে, কিন্তু না, বেশ হাসি খুশি ভাবে কথা বলে। কিছু একটা কথা নিয়ে শোভন আহানা হাসছে। মেঘলার তখন শোভনের দিকে চোখ পড়ে। কি সুন্দর হাসছে লোকটা, কে বলবে লোকটা রাগী? ড্যাব ড্যাব করে শোভনের দিকে তাকিয়ে চশমাটা তর্জনী দিয়ে ঠেলে মৃদু কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, আপনার মতো আপনার হাসিটাও কি সুন্দর। কর্ণ কুহরে মেঘলার এহেন কথা যেতেই আহানা আর শোভন দুইজনেই বিস্ময় চোখে তাকায় মেঘলার দিকে। শোভনের বেশ রাগ হয়, মেয়েটা সত্যিই ফালতু, নয়তো কোনো ছেলেকে ভালো কোনো মেয়ে এমন কথা বলে? নিজের কথা শুনে নিজেই নিজের মুখ চেপে ধরে মেঘলা। ও সত্যিই দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছে, ভালো মন্দ কোনো কথাই নিজের মাঝে চেপে রাখতে পারে না। এমন কারণে আগে অনেক চাচির কাছে মার খেতে হয়েছে মেঘলার। এখন না জানি শোভন কি করে। শোভন কিছু বলতে যাবে তখনই আহানা হো হো করে শব্দ করে হেসে ওঠে। আহানা জানে মেয়েটা নিজের কথা কখনো চেপে রাখতে পারে না। এই 3 দিনে মেঘলা এমন অনেক কথাই বলেছে আহানাকে। এখন শোভনকে বলল না জানি এই ছেলে কি করে দেয়, তা ভেবে চুপসে বসে আহানা। মেঘলা আহানার দিকে একবার অসহায়ভাবে তাকিয়ে শোভনের দিকে মায়া মায়া চাহনি দিয়ে তাকায়। শোভন রাগে দৃষ্টি নিক্ষেপ করে আছে। মেঘলা শুকনো ঢোক গিলে বলে, আপনি আমায় মারবেন ডাক্তার সাহেব? কিভাবে মারবেন? স্যার থেকে টাকা দিবেন না প্লিজ, আমি আর বলবো না এমন কথা। বলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দেয়। অবাক হয় শোভন। ভারী অদ্ভুত মেয়ে তো, নিজে এমন ননসেন্স কথাবার্তা বললো, আবার নিজে কিছু মন বানানো কথা বলে নিজেই কেঁদে দিল। এই মেয়ে এমন কেন? বিরক্ত লাগে শোভনের, বড্ড বিরক্ত। কিছু বলল না শোভন। আহানা মেঘলার হাত বুলিয়ে বলে, আরে কাঁদছিস কেন তুই? ও কিছু করবে না। শান্ত হলো মেঘলা, চোখ মুছে নিচের দিকে তাকিয়ে বলে, সরি। শোভন এখন এখানে বসলে আরো রাগ হবে, তাই উঠে চলে যায়। যেতে যেতে আহানাকে বলে, আহান, ওকে বলে দিস কথায় কথায় এভাবে কাঁদলে আমার সামনেও যেতে না। মেঘলা স্বস্তি পায়, ভেবেছিল আজ শোভন মারবেই। যাক, এই যাত্রায় বেঁচে গেল মিথ্যে কান্না দেখিয়ে। এরপর থেকে নিজের এই কাটা ঠোঁটকে সামলাতে হবে, নয়তো সত্যিই শোভনের হাতে থাপ্পড় খেতে হবে। পাখির কিচির মিচির আর গাড়ির তীব্র হর্নে ঘুম ভাঙল মেঘলার। রাতে ছাদে থেকে এসে ডিনার করেই শুয়ে পড়েছিল। কোমর ব্যথায় ঘুমোতে পারেনি দুদণ্ড। আজানের পর চোখ লেগে আসে, আর উঠতে দেরি হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 10:30 বাজে। এতক্ষণে নিশ্চয়ই আহানা বেরিয়ে গেছে। ইস, কত দেরি করে ফেললো। উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। খাবার টেবিলে চোখ পড়তেই দেখে খাবার রেখে ঢাকা দিয়ে গেছে আহানা। মৃদু হাসি মেঘলা,
আহানা যা করছে ওর জন্য ওর আপন কেউ হলেও হয়তো এত করতো না। কটা দিন বেশ আমেজেই কাটাচ্ছে মুক্তভাবে, স্বাধীন হয়ে। সোনালি রোদ্দুরের ছড়াছড়ি আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই, পুরোপুরি পরিষ্কার। রোদে সব খা খা করছে। নাস্তা করে ব্যাগে কিছু টাকা ছিল, তা নিয়ে নামলো মেঘলা। ব্যথাটা অত নেই। খাবারের পাশে আহানা প্যারাসিটামল রেখে গিয়েছিল। এই 4 দিনে আজ বাড়ি থেকে বের হলো মেঘলা। দোকান থেকে সিম কিনে ছোট ফোনটা ওপেন করে পুরনো সিমটা রাস্তায় ফেলে দিল। পুরনো সিম ওপেন করলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও পালিয়েছে শুনে সে হয়তো এতদিনে দেশে এসে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছে। না, চায় না ও আগের দিনগুলোতে ফিরে যেতে। মুক্তভাবে বাঁচতে চায়। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দেয় মেঘলা। কিছুই ভাবতে পারছে না। ভাবতে গেলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কতদিন আর এভাবে পালিয়ে থাকবে? আর এমন পালিয়ে কি থাকা যায়? সারাটা জীবন বুঝি এমন আতঙ্কে আতঙ্কে কাটাতে হবে? সুখের দেখা মিলবেই না। হাজার ভাবনায় মগ্ন থেকেও রান্নাঘরে পা বাড়ায় মেঘলা। এসেছে পর্যন্ত আহানায় সবকিছু করেছে, কিন্তু এটা একদম মেঘলার ঠিক লাগছে না। আহানা ওকে কোনো কাজ করতেই দেয় না। আহানা নেই, তাই ভাবলো আজকে রান্নাটা ওই করবে। ইচ্ছে না করলেও শরীর শক্ত রেখে রান্না করলো মেঘলা। রান্নাঘর থেকে বেরিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে বসে পড়ে। আজ ওর একটুও ভালো লাগছে না। কাউকে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, যাকে চাপটে ধরে সব কষ্টগুলো বলতে পারবে। কিন্তু কেউ হয়তো নেই তেমন। হঠাৎই শোভনের কথা মনে পড়লো মেঘলার। আচ্ছা, যদি শোভনকে জড়িয়ে ধরতে পারত? শোভন কি মানবে তা? শোভন তো ওকে দেখতেই পারে না। কি অদ্ভুত বিয়ে হলো এমন একজনের সাথে যে ওকে পছন্দই করে না। আর মেঘলাই বা কি? এত কেন ভাবছে শোভনকে নিয়ে? এত কেন ভাবছে এই বিয়েটা নিয়ে? এই বিয়েটা তো শুধু অ্যাক্সিডেন্টালি হয়েছে। শোভন ভুলে গেছে, ও পারছে না কেন? কখনো শোভন ওকে দাম দিবেই না। তাচ্ছিল্য হাসলো মেঘলা। নিজের আর নিজের ভাবনার উপর তাচ্ছিল্য হাসলো। প্রায় অনেকক্ষণ ঝর্ণার নিচে বসে থেকে মাথা ব্যথা করছে মেঘলার। তাই উঠে কৃত্রিম ঝর্ণাটা বন্ধ করে কোনো মতে জামাটা পাল্টে নেয়। দরজা খুলে বাইরে পা রাখবে তখনই সব ঝাপসা হয়ে আসে। মাথা ঘুরে ওখানে পড়ে রয়। প্রায় অনেকক্ষণ ডোরবেল বাজাচ্ছে আহানা, কিন্তু খোলার নামই নেই। এবার ওর অনেক চিন্তা হচ্ছে। মেয়েটাকে একা রেখে গেছে, কিছু হলো না তো আবার? কিন্তু এতদিন ও তো একা রেখে গিয়েছিল। আজ তো শরীর ভালো ছিল না। খুব বেশি চিন্তা হচ্ছে এবার আহানার। তাই ব্যাগ থেকে খুঁজে ডুপ্লিকেট চাবি বের করে লক খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে ড্রয়িং রুমে মেঘলাকে পায় না। আর সময় তো এখানে বসে টিভি দেখে কোথায় গেল আবার? মেঘলার রুমে এসে দেখে ওয়াশরুমের দরজার সামনে পড়ে আছে মেঘলা। কপালও অনেকটা কেটে গেছে। তাই ফোন নিয়ে দেরি না করে শোভনকে ফোন করে। শোভন ফোন তুলতেই আহানা বিচলিত হয়ে বলে, ভাই তুই কোথায়? আমি বাইরে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখি ও ওয়াশরুমের সামনে পড়ে আছে। একা আমি তুলতেও পারছি না, ওর গায়ে অনেকটা জ্বরও আছে। প্লিজ তুই আয়। শোভন কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, ওই মেয়েটা আবার উটকো ঝামেলা বাঁধিয়েছে। আমি বিজি আছি, আমি পারবো না। মুখে পানির ছিটেতে ঠিক হয়ে যাবে। মেয়েটা আচ্ছা নাটক জানে, দেখ কি নাটক করছে। শোভনের কথায় বিরক্ত হলো আহানা, তবুও বলল, ভাই প্লিজ আয়, ওর কপালটাও অনেক কেটে গেছে। প্লিজ ভাই আয়। শোভন বিরক্ত নিয়ে বলে, হয়েছে, ঘ্যান ঘ্যান করতে হবে না, আসছি। বলেই ফোন রেখে দেয়। প্রায় আধা ঘন্টার মধ্যে শোভন আসে। না চাইতেও কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে কাটা জায়গায় ফার্স্ট এইড করে ওয়ান টাইম লাগিয়ে ইনজেকশন দিয়ে পাশে বসে। সত্যি অনেকটা জ্বর এসেছে। ফর্সা নাক মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে আছে। কিছুর জন্য কেঁদেছে বুঝলো শোভন। আহানা শোভনের জন্য কফি করতে গেছে। ও মেঘলার জ্ঞান ফিরলে চেক করে বেরিয়ে যাবে। ইম্পর্টেন্ট সার্জারি আছে। মেঘলা নিভু নিভু চোখ মেলে আশেপাশে তাকায়। জ্বরে পুরোপুরি দুর্বল হয়ে আছে। শোভন ঝুঁকে মেঘলার জ্বর দেখবে তখনই মেঘলা আচমকা শোভনকে জড়িয়ে দুর্বল কণ্ঠে কি যেন বলে। মেয়েটা নিজের মধ্যে নেই বুঝলো শোভন। জ্বরের ঘোরে আবোল তাবোল বলছে, তবুও ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ে না মেঘলা। এখনো কিছু বলছে। শোভন শোনার জন্য কান এগিয়ে নিয়ে যায়। মেঘলা মিন মিনিয়ে বলে, সে আমায় নিয়ে যাবে ডাক্তার সাহেব। আমি বাঁচতে চাই মুক্তভাবে। আমি যাব না।
মেঘলাকে ছাড়িয়ে অবাক হয়ে তাকায় মেঘলার দিকে। কি জন্য ভয় পাচ্ছে মেয়েটা? কার জন্য? কে সে? আমরা যখন কিছু ভয় পাই তখন তার সে বা সে জিনিসটা দূরে থাকলেও তার কথা মনে পড়ে ভয় পায়। মেঘলার ক্ষেত্রেও তেমন কিছু নিয়ে ভয়ে আছে মেয়েটা। সেই দিনও ট্রেনের কিছুর জন্য ভয় পেয়েছিল আর বিড়বিড় করে বলেছে, আমি যাব না। আজও একই কথা বলছে, কিন্তু কোথায় না যাওয়ার কথা বলছে? যেখান থেকে পালিয়ে এসেছিল সেখানে এমন কি ছিল যাকে এতটা ভয় পায় মেয়েটা? নিজের ভাবনা দেখে নিজেই বিরক্ত হচ্ছে শোভন। কেন এই মেয়েটাকে নিয়ে ও এত কিছু ভাবছে? কেন এই মেয়েটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে? ভাবনার জগৎ থেকে মেয়েটা বেরিয়ে দেখলো মেঘলার শরীরের জ্বর আগের তুলনায় অনেকটা বেশি। সময় পেরোচ্ছে আর জ্বর বাড়ছে মেঘলার। হঠাৎ এত জ্বর হওয়ার কারণ খুঁজে পেল না। শোভন পরক্ষণে চুল ভেজা দেখে বোধগম্য করলো মেয়েটা অনেকক্ষণ শাওয়ারের পানিতে ভিজেছে। মেয়েটা সত্যি আপদ, সব সময় কিছু না কিছু ঝামেলা বাঁধিয়েই থাকে। হাতের কফিটা শেষ করে আহানাকে বলে বেরিয়ে গেল। ওর তো আর এখানে বসে থাকলে চলবে না। সন্ধ্যা হতেই কিছুটা জ্বর নেমে আসে মেঘলার, শরীরে ঘাম ছেড়ে দেয়, কিন্তু এখনো ঘুমোচ্ছে। শোভন যাওয়ার সময় ঘুমের ইনজেকশন পুশ করে গিয়েছিল, তাই এখনো ঘুমোচ্ছে। শান্তির ঘুম। রাত 10টায় চোখ খুলেই কিছুটা চমকে যায় মেঘলা। শোভন ওর দিকে ঝুঁকে আছে। শুকনো ঢোক গিলল মেঘলা। হঠাৎই মাথায় উদ্ভট চিন্তা ভর করলো। আচ্ছা, শোভন কি ওকে গলা টিপ মেরে ফেলতে এমন ঝুঁকেছে? কেন মারবে? কিছু কি বলেছে ঘুমের ধানে? চিন্তা মাথায় আসতেই দেরি না করে মুখ দিয়ে বের হতে দেরি হলো না মেঘলার। কথা বলতে পারছে না, তাও টেনে টেনে বলল, আপনি কি আমায় গলা টিপে মারবেন ডাক্তার সাহেব? বলেই ড্যাব ড্যাব করে তাকায় শোভনের দিকে। শোভন তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বলে কি এই মেয়ে? কাজ ফেলে সকালে চিকিৎসা করে গেল, এখন আবার আসলো দেখতে ঠিক আছে নাকি, আর এই মেয়ে বলছে ওকে গলা টিপে মেরে দিব। শোভনের ইচ্ছে করছে এই মেয়ের মুখে টেপ লাগিয়ে কানের নিচে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে, তারপর যদি শিক্ষা হয়। তাও নিজেকে শান্ত রাখলো শোভন। পিছন থেকে আহানা সব শুনছিল। মেঘলার এমন কথা শুনে কিছুটা ভড়কে যায় আহানা। না জানি শোভন কি করবে, হয়তো থাপ্পড় দিবে। ব্যাপারটা সামলে নেওয়ার জন্য এগিয়ে গিয়ে মেঘলার বাহু চেপে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে আমতা আমতা করে বলে, আরে কি বলছিস মেঘু? তোর জ্বর এসেছিল তাই শোভন চেক করতে এসেছে। জানিস, সেই দুপুরেও একবার এসেছিল। মেঘলা একবার আহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বড় বড় চোখে শোভনের দিকে তাকিয়ে মুখ চেপে ধরে। ইস, আবারও মুখ ফুসকে ফালতু একটা কথা বলে ফেললো। এখন না জানি শোভন কি করে। শোভন না জানি ওর মুখের কথাই সত্যি করে গলা চেপে ধরে। মুখ থেকে হাত সরিয়ে অসহায়ভাবে আহানার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে শোভনকে কিছু বলবে এর আগেই শোভন মেঘলাকে অবাক করে দিয়ে বলে, কেমন লাগছে এখন? ঠিক লাগছে সব? মেঘলা অবাক হয়, বিস্ময় চোখে তাকিয়ে উত্তর দেয়, ভালো লাগছে, কিন্তু মেঘলাকে থামিয়ে শোভন বিছানা থেকে উঠে আহানাকে বলে, ওকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিস। বলে চলে যাওয়ার জন্য দু কদম এগোতেও আবার পিছিয়ে যায়। পিছিয়ে ফিরে ভ্রু কুঁচকে মেঘলাকে বলে, তার জ্বরটা বাঁধালে কি করে? শাওয়ারের পানিতে বসেছিলে নাকি? শোভনের কথা শুনে মেঘলা মাথা নিচু করে ফেলে। কি উত্তর দিবে এখন? কি বলবে? কিছু বলল না। মেঘলার মৌনতা দেখে কিছু বলল না। শোভন বেরিয়ে গেল। সময় প্রবাহমান, চোখের পলকেই যেন পেরিয়ে যায়। সেদিনের পর আরো 2 দিন কেটে যায়। মেঘলা এখন পুরোপুরি সুস্থ। 2 দিনে একবারও শোভন আসেনি। মেঘলার পিপাসু চোখ 2 দিন যাবতই শোভনকে খুঁজছে, কিন্তু শোভন না আসলে কি করার? কাল তো মেঘলা আহানাকে বলেও ফেলেছিল। আপু ডাক্তার সাহেব আসবে না আজ? আহানা প্রথমত অবাক হলেও ব্যাপারটা নিয়ে বেশ হেসেছিল। কাল থেকে মেঘলা হসপিটালে জয়েন করবে। মেঘলা বেশ অবাক হচ্ছে নিজের চাওয়া দেখে। কেন ওর শোভনকে দেখতে ইচ্ছে করছে? কেন শোভনের কড়া কড়া ধমক শুনতে ইচ্ছে করছে? অদ্ভুত তো, আজকাল মেঘলার মন বড্ড বেহায়া হয়ে গেছে। আচ্ছা, এমন বেহায়া হওয়া কি সাজে? মনের এমন অদ্ভুত চাওয়া দেখে নিজেরই হাসি পায় মেঘলার। আহানা বাড়িতে নেই, আজ ওর অফিসে অনেক কাজ, ফিরতেও দেরি হবে, রাতে বলে গেছে। গোধূলি হয়ে এসেছে, ছাদে বসে বই পড়ছে মেঘলা। কিন্তু বই পড়তে পারছে কই? বই পড়ছে কম, ওই বদরাকি লোকটার কথা ভাবছে বেশি।
আজকাল মনটা বড্ড অমনোযোগী আর বেহায়া হয়ে গেছে, নিজের কাছে থাকছেই না। এমন কেন হচ্ছে? মূল্য আছে এমন বেহায়া মনে? আজ 8 দিন হলো ঢাকা এসেছে। গ্রাম থেকে আসে থেকে এখনো পর্যন্ত সব কাজকর্মের সাথে শোভন জড়িত রয়েছে। কেন এমন হচ্ছে? নিয়তি বড়ই অদ্ভুত। মেঘলার অবুঝ মনে হঠাৎ এক প্রশ্ন জাগলো। আচ্ছা, ওদের এমন অ্যাক্সিডেন্টলি বিয়ের ভবিষ্যৎ কি? বদরাগী ডাক্তারটা কি ভুলে গেছে সব? কিন্তু মেঘলা কেন ভুলতে পারছে না? ভুলবে তো দূরে থাক, রাগী ডাক্তারটা যেন আস্তে আস্তে জুড়ে বসছে মেঘলার অবুঝ মনে। মিষ্টির সকালের সূচনা হলো মিষ্টি আজানের ধ্বনি শুনে। আজ থেকে হসপিটালে জয়েন করবে। কাল শোভন আহানাকে ফোন করে ভালোভাবে জানিয়ে দিয়েছে 8টায় হসপিটালে থাকা চাই। প্রথম দিন, তাই তাড়াতাড়ি যেতে হবে, সব বুঝিয়ে দিবে। আর হার্ট সার্জনের সহকারী নার্স সবকিছু তো ভালোভাবে বুঝতেই হবে। নামাজ সেরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো মেঘলা, খুব এক্সাইটেড, সাথে নার্ভাসও। যা রাগ কিছু এদিক ওদিক হলেই ধমক খেতে হবে। ব্রেকফাস্ট করে আহানার সাথে বেরিয়ে পড়লো মেঘলা। মেঘলাকে নামিয়ে দিয়ে আহানা অফিসে চলে যায়। হসপিটাল বেশ ফাঁকা ফাঁকা সকাল বলে, তাই রিসেপশনে রিসেপশনিস্ট আর কয়েকজন স্টাফ কাজ করছে। একদিন আগে এসে আহানার সাথে সব দেখে গিয়েছিল আর সবার সাথে কথাও বলেছে। নির্দিষ্ট জায়গা থেকে অ্যাপ্রনটা নিয়ে শোভনের চেম্বারের দিকে হাঁটা দেয়। মূলত শোভন এত সকালে কখনোই আসে না, আজ মেঘলার জন্যই এসেছে। চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা। নক করতে ভয় করছে। হাত ঘড়িতে টাইম দেখে দরজায় নক করে মেঘলা। তখনই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। 2 মিনিট লেট, 4 মিনিট বাইরেই দাঁড়িয়ে থাকো। দিস ইজ ইউর পানিশমেন্ট। শোভনের এহেন কথায় ভরকে গেল মেঘলা। আজব তো, ও কি স্কুলে সঠিক সময় আসতে দেরি করেছে নাকি যে পানিশমেন্ট দিল? আজব তো লোকটা। মেঘলা কিছু বলবে এর আগে আবার শোভনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। কথা বলে টাইম টু টাইম করে পারবে। আই থিঙ্ক তুমি এটা চাও না। কিছু বলল না মেঘলা। এই ছেলেটা সত্যিই অদ্ভুত, একে বোঝা ওর সাধ্যে নেই। প্রায় 4 মিনিট পর শোভন বলল, নাও কাম ইন। বিনা শব্দে চেম্বারে প্রবেশ করলো মেঘলা। মেঘলা গিয়ে বসতেই শোভন এক এক করে সব বুঝিয়ে দিচ্ছে। মেঘলার কাজ মূলত শোভনের সাথে থাকা, ও রাউন্ডে বের হলে ওর সাথে মেঘলাও থাকবে। ওর আন্ডারে যে রোগীগুলো আছে তাদের ইনজেকশন থেকে শুরু করে সব মেঘলারই দেখা, এবং সার্জারির সময়ও থাকতে হবে মেঘলার। এই হসপিটাল বাদেও বাইরে 3টে হসপিটালের চেম্বারে উইকলি 2 বার করে বসে শোভন, সেখানেও থাকতে হবে। সবকিছু বোঝানো শেষ হলে একটা ফর্ম নিয়ে কিছু বুঝিয়ে যাচ্ছে, আর মেঘলা শোভনকে দেখছে। শোভন হাত নাড়িয়ে ভ্রু কুচকে কুচকে কথা বলছে। বেশ ভালো লাগছে মেঘলার। মেঘলা ফ্যাল করে শোভনের দিকে তাকাতাকি করে ঠোঁট শুরু করে স্মিত কণ্ঠে বলল, নিজে একজন হার্টের ডক্টর হয়ে আমাকে কেন হার্টের রুগী বানিয়ে দিয়েছেন ডাক্তার সাহেব? আমি যে কঠিন অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছি, যে অসুখের আরোগ্য আপনি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না ডাক্তার সাহেব। শোভনের কর্ণ কুহর অবধি মেঘলার এমন অদ্ভুত বাক্য পৌঁছল না। শোভন শুনলে হয়তো এখনই কেলেঙ্কারি ঘটে যেত। মেঘলার গালে 2-1টা থাপ্পড়ও হয়তো পড়ত। মেঘলার এমন মিনমিনিয়ে বলা কথা শুনলেও শোভন ঠিক বুঝেছে এই মেয়ে এতক্ষণ মন দিয়ে শুনলেও এখন অমনোযোগী হয়ে আছে। ব্যাপারটাই ওর রাগ লাগলেও মেঘলার সাথে রাগটা দেখালো না। বোঝানো শেষ হতেই শোভন উঠে একটা মোটা বই ড্রয়ার থেকে নিয়ে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। মেঘলা গোল গোল চোখে তাকিয়ে ঠোঁট শুরু করে বলে, আমি এটা দিয়ে কি করবো ডাক্তার সাহেব? শোভন আরেকটা বই বের করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, বই কেউ কাউকে দেয় কেন? খাওয়ার জন্য তার দেয় না, অফকোর্স পড়ার জন্য। পড়তেই দিয়েছি, কিছু কিছু মার্ক করা আছে, সেগুলো পড়ো। মেঘলা নির্বোধের মতো তাকিয়ে বলে, আমি কি ডাক্তার নাকি যে এই বই পড়বো? না না, এটা বরং আপনার কাছেই রাখুন, আমি পড়বো না। কাজ থাকলে দিন, কাউকে চেক আপ করতে হবে বলুন, তাহলে রাউন্ডে বের হবেন না? চলুন তাহলে। শোভন বিরক্তি নিয়ে বলে, আমার সহকারী নার্স তুমি, কিছু কিছু বিষয় জানা আবশ্যক। আর তোমার মতামত চাইনি, পড়তে বলেছি পড়ো। আজ প্রথম দিন, তাই কাল থেকে যাবে। আর তোমার লাগ ভালো, তোমাকে আমার চেম্বারে বসতে দিয়েছি। আগে যে ছিল তাকে প্রয়োজন ছাড়া সামনেই আসতে দেয়নি। কিছু বলল না মেঘলা। বইটা নিয়ে ঘাটা শুরু করলো। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। আজ প্রথম দিন বলে মেঘলাকে কোনো কাজ দেয়নি শোভন। প্রায় অনেকক্ষণ বই ঘাটাঘাটি করে বিরক্ত হয়ে ধপ করে বইটা টেবিলের উপর রাখে। ওর কি এমন বসে থাকতে ভালো লাগে?
ও তো সব সময় ছোটাছুটি করতে পছন্দ করে। হঠাৎ শোভনের দিকে চোখ পড়তে দেখে মন দিয়ে বই পড়ছে। অন্যদিকে যেন ওর খেয়ালই নেই। কি সুন্দর লাগছে, কেমন একটা গাম্ভীর্য থাকেই মুখে। আচ্ছা, একটু হাসি হাসি থাকলে কি হয়? শ্যামবর্ণ চেহারাটা মিষ্টি মিষ্টি ভাব। আচ্ছা, শোভন সত্যি সুন্দর নাকি মেঘলার চোখেই সুন্দর? হয়তো ওর চোখেই শুধু সুন্দর। হাসলো মেঘলা, মিষ্টি হাসি। হাসিতে মিশে আছে অজস্র ভালো লাগা, অজস্র মুগ্ধতা। আর মুগ্ধতার কারণ ওই শ্যাম পুরুষ, যে দিন দিন ওকে পাগল করে দিচ্ছে। আচ্ছা, এটা অপরাধ নয় কি? কাউকে না জানিয়ে এই যে কারো হৃদয় চুরি করে নিয়ে যাচ্ছি, এটা কি অপরাধ নয়? দণ্ডনীয় অপরাধ। নিজের ভাবনা দেখে হাসলো মেঘলা। ও দিন দিন যে পাগল হয়ে যাচ্ছে এটা নিয়ে ওর কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওই শ্যাম পুরুষটা কি চাই? ও পাগল হয়ে যাক, মানুষ পাগল বলে ডাকবে, তাতে ওই শ্যাম পুরুষের ভালো লাগবে? আচ্ছা, ওই শ্যাম পুরুষটা যে ওকে পাগল করে দিচ্ছে, উনি কি মেঘলার মনের সূক্ষ্ম আরোগ্য হবে, নাকি তাতে নাকচ করবে? মেঘলাকে এমন ভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে শোভন। এমন তাকিয়ে আছো কেন? হঠাৎ কঠিন কণ্ঠ শুনে ধ্যান ভাঙে মেঘলার, কিন্তু চোখ সরায় না। একইভাবে তাকিয়ে থেকে আনমনে বলে, আপনি অনুভূতি মানে বোঝেন ডাক্তার সাহেব? বোঝেন না আপনার হার্ট নেই? হার্টের ডাক্তার হয়ে কৃত্রিম হার্ট নিয়ে ঘুরছেন আপনি? বিস্ময় চোখে তাকালো শোভন। কি বলছে এই মেয়ে? কথার মানেটা বুঝলো না শোভন। হয়তো বুঝলে এখনই দু একটা থাপ্পড় বসিয়ে দিত। কঠিন ভাবে তাকিয়ে কাট কাট কণ্ঠে বকলো, হোয়াট ননসেন্স মেঘলা, কি বলছো এসব? মেঘলা এবার ঠিক হয়ে বসলো। এমন কাট কাট কণ্ঠ শুনে কিছু বলল না। শোভনও আবার নিচের পড়ায় মন দিল। শোভন এখনো এক ধ্যানে বই পড়েই যাচ্ছে। মেঘলা আবার হাত টেবিলের উপর রেখে সেই হাত দিয়ে গালে হাত দিয়ে এক ধ্যানে শোভনকে দেখছে। ওর অন্য কোথাও মনোযোগ কোথায়? সব ধ্যান তো শোভনের কাছে সীমাবদ্ধ। বেশ কিছুক্ষণ পর অ্যালার্ম বাজতেই মেঘলা চমকে উঠে হুড়মুড়িয়ে ঠিক করে বসে। শোভনের ফোনের অ্যালার্ম বেজেছে। এখন ওর আন্ডারে থাকা রোগীদের চেক আপে বের হবে। ও সবকিছুতেই টাইম মেনটেন করে। ওর কাছে সময়ের অনেক মূল্য। টাইম ওয়েস্ট একদমই পছন্দ করে না। বইটা ড্রয়ারে রাখতে রাখতে বলে, আজ তোমার কাজ নেই, চলে যেতে চাইলে চলে যেতে পারো, আমি বের হব। যদিও 4টা বাজে ইম্পর্টেন্ট সার্জারি আছে, কিন্তু আজ তোমাকে প্রয়োজন নেই। বলেই অ্যাপ্রনটা পরে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে যায়। মেঘলারও ভালো লাগছে না, তাই উঠে অ্যাপ্রনটা খুলে হাতে নিয়ে ব্যাগ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যথা জায়গায় অ্যাপ্রনটা রেখে হসপিটাল থেকে বের হয়। আজ কড়া রোদ পড়েছে। সব যেমন রোদে খাখা করছে, তাকাতেই পারছে না। অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে মানুষ যেমন চমকে যায়, আহানা বেলায়ও একই অবস্থা হলো। বছর খানেক পর সেই আকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। পুরনো ক্ষতটা যেমন নতুন ভাবে জাগ্রত হলো। ক্ষত বললে ভুল হবে, পুরনো অনুভূতি। ক্ষত কেন হবে? মানুষটা তো ওকে কষ্ট দেয়নি। নিজে থেকেই যদি কেউ অকারণে কষ্ট পায়, তাহলে কি তাকে ক্ষত বলে? সে তো ওকে কষ্ট দেয়নি, বরং নিজেই অকারণে কষ্ট পেয়েছে, নিজের ভুলের কারণেই। আচ্ছা, ও এখানে কি করছে? আবার ওকে দেখে ফেলবে না তো? নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করলো আহানা। বিকেল হতেই কিছু বন্ধু সুলভ অফিস কলিগদের সাথে হাতের ছিল এসেছিল আহানা। এখানে এসেই তাকে দেখলো। বেখিয়ালি ভাবে হাঁটছিল। এদিক ওদিক যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎই তার সাথে ধাক্কা খায়। ব্যক্তিটি আহানাকে দেখে মুখে কিছুটা কৃত্রিম হাসি ফুটিয়ে কেমন গাম্ভীর্য কণ্ঠে বলে, আরে আহান, তুই কেমন আছিস? আহানা হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলে, রাজ, ভালোই আছি। তুই কেমন আছিস? আর কবে আসলি? রাজ বিনিময়ে বলে, এসেছি মাসখানেক হলো। বলেই চুপ করে রইল। দুজনের মাঝেই পিনপতন, নীরবতা। এতদিন পর দেখা হয়েও দুজনের মাঝে নীরবতা আর জড়তা না, দুজন বললেও ভুল হবে। আহানাই চুপ করে আছে। নীরবতা কাটিয়ে রাজ বলল, বিয়ে করেছিস? আহানা মলিন হেসে বলল, না, করিনি। তুই করেছিস? রাজ কৃত্রিম হেসে বলল, না, করিনি। যাকে করতে চাই সে তো আমায় ভালোই বাসে না। ভয়ঙ্কর প্রণয়ে জড়িয়ে আছি আমি, যা থেকে মুক্তি পাওয়া কঠিন। যার পিছনে ছুটছি সে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। কেমন একটা অদ্ভুত ব্যাপার বলতো। আহানা কিছু বলল না, আসছি বলে অন্যদিকে চলে যায়। রাজ অবাক চোখে আহানার দিকে তাকিয়ে থাকে। সময় প্রবাহমান, সে তার নিজ গতিতে চলে। তার কাউকে নিয়ে পরোয়া নেই। কে পেছনে পড়ে থাকলেও কে সামনে এগোলো
তাতে তার ভ্রুক্ষেপ নেই। মানুষ কিভাবে নিজের সময় কাটাবে বা ব্যয় করবে তা মানুষের ভাবনা। আজ 1 সপ্তাহ কেটে গেছে মেঘলার মনে হচ্ছে চোখের পলকেই সময়টা কেটে গেছে। আজকাল সময় যেমন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ধারণা ভুল। সময় তার নিয়মে চলছে, যেমন গতিতে চলতো তেমনই চলছে। মেঘলারই কাজের চাপে সেদিকে খেয়াল থাকে কোথায়। শোভনের সাথে ঝগড়া, উদ্ভব কথা বলে বকা খাওয়া আর রোগীদের সেবা করা, এই নিয়েই তার সময় পার হয়ে যায়। আর সত্যি কথা হচ্ছে, ভালো লাগার মানুষটার সাথে থাকলে সময় কিভাবে পেরিয়ে যায় সেদিকে খেয়ালই থাকে না। এই 1 সপ্তাহে এমন অনেক কথা বলেছে যা শোভনের বোধগম্যের বাইরে ছিল। দিনে 100 বার হলেও অদ্ভুত মোহময় চাহনিতে তাকিয়ে বলেছে, ডাক্তার সাহেব, আপনি খুব সুন্দর। শোভন ব্যাপারগুলোতে বিরক্ত হলেও মাঝে মাঝে কিছু বলে না। বুঝে গেছে মেয়েটা এমনই, আবার মাঝে মাঝে খুব করে বকে দেয়। আজ সকাল সকালই হসপিটালে এসেছে মেঘলা। শোভন প্রতিদিন 11টা কি 12টার সময় এলেও আজ আসতে সন্ধে হবে। তখনই এসে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া স্পেশাল রোগীদের দেখবে। মেডিকেলের স্টুডেন্টদের আজ ওরিয়েন্টেশন রয়েছে, সেখানেই স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছে। আজ হসপিটালে বোর হচ্ছে মেঘলা। আজ কাজের চাপও অনেক ছিল, লাঞ্চ করার সময় পায়নি। বিকেল 4টে বাজতেই একটা রোগীকে মেডিসিন দিয়ে শোভনের চেম্বারে এলো। স্টাফ মাত্রই পরিষ্কার করে বের হলো। শোভন না থাকলে এখানে আসে না, আজ আসলো। সকাল থেকে একবারও শোভনকে দেখেনি, ভালো লাগছে না ওর। লোকটাকে যেন চোখে হারাচ্ছে মেঘলা, অথচ সেই লোকটা একটুও পছন্দ করে না ওকে। শোভনের আশেপাশে থাকলে ভালো লাগে মেঘলার। আচ্ছা, এমন কেন হয়? আজকাল শোভনকে না দেখলে ওর কোনো কাজেই মন বসে না কেন? এমন অনুভূতি হয় কেন? মূল্য কি এসবের? কেন এত দুর্বল হয়ে পড়ছে শোভনের প্রতি? শোভন তো ওকে পছন্দই করে না, তাও ওর ওই শোভনের প্রতি এমন লাগে কেন? সব কি ওই পবিত্র সম্পর্কটার টান? এত শক্তি ওই বিয়ে নামক সম্পর্কটার? অথচ বিয়ে নামক সম্পর্কটা হয়তো শোভন ভুলেই গেছে। আর ভুলবে নাই বা কেন? অ্যাক্সিডেন্টালি জিনিস কেউ মনে রাখে? শোভন মানুক আর না মানুক, শোভন তোর স্বামী, এটা তো জানে। এটার জন্যেই হয়তো এমন টান, এমন অনুভূতি। আচ্ছা, নাম কি এই অনুভূতির? ভালোবাসা, আবেগ নাকি মোহ? সত্যিই কি আবেগ বা মোহ? আর ভালোবাসাই যদি হয় তাহলেই বা কি? কোনো মূল্য নেই, না আছে ওর, না আছে ওর অনুভূতির। তাই আবেগ ভেবেই উড়িয়ে দিল মেঘলা। বুক চিরে বেরিয়ে এলো গভীর দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাসে লুকিয়ে আছে ব্যথিত কিছু কথা, আর তার ছিল নাম না চেনা অনুভূতি, যার কোনোই মূল্য নেই। না আছে এই সমাজের কাছে, না আছে শোভনের কাছে। শোভনের যোগ্যও নাও। ব্যথিত জীবনটা সব সময় ব্যথিতই রয়ে যাবে। কেউ বুঝবেই না কখনো। কে বলবে ওর মাঝে হাজার ব্যথা লুকিয়ে থাকে? যার ভিতরটা ক্ষত বিক্ষত থাকে, তার উপরটা সবসময় চকমকেই হয়। হাসির আড়ালে আবডালে লুকায়িত কষ্টগুলো চকমকে হাসির মাঝে লুকায়িত রয়ে যায় সর্বকাল। আজ সারাদিন খুবই ব্যস্ত ছিল মেঘলা। দুপুরের পর দুদণ্ড বসতে পারেনি। শোভন আসলো 6টায়, এমার্জেন্সি হার্টের রোগী আছে, তাই তাড়াতাড়ি করে এসেছে। মেঘলা তখন শোভনের ফোনে বলা কথা অনুযায়ী রোগীর প্রাথমিক চিকিৎসা করে ক্যানেল লাগাচ্ছে। তাড়াতাড়ি শোভন কেবিনে ঢুকলো সবে। দেখেই বোঝা যাচ্ছে কিছু কারণে চোটে আছে। মেঘলা সেদিকে তাকায় আর বেখেয়ালে রোগীর হাত থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায়। শোভন তা দেখে চটে যায়। তাড়াহুড়ো করে রোগীকে চেক করতে করতে বলে, স্টুপিড কাজ করার সময় খেয়াল থাকে কোথায়? আমার মুখের দিকে তাকাতে বলেছিলাম। কতটা ব্লাড বেরিয়ে গেল। গেট আউট, তোমার কিছু করতে হবে না। বেশ চেঁচিয়ে কথাগুলো বলাই সবাই তাকিয়ে আছে শোভনের দিকে। আর এটা নতুন নয়, ও সব সময় এমন। ওর রাগ সম্পর্কে সবার ধারণা আছে। ওর রাগে গজগজ করতে করতে মেঘলার দিকে তাকায়, তারপর অন্য নার্সকে বলে, কেয়ারফুলি ব্লাডটা ক্লিন করে ভালো করে ক্যানেল লাগিয়ে বিপিটা চেক করো। বলে মেঘলার দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে আছো কেন? গো নাও। মেঘলা সত্যি দেখেনি বেখিয়ালিতে এমন হয়েছে। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, সরি ডাক্তার সাহেব, আমি। মেঘলাকে থামিয়ে শোভন আবার রেগে বলে, হোয়াট?
আই সেড গেট আউট। কিছু বলল না মেঘলা। শোভন রেগে আছে বুঝল। দীর্ঘশ্বাস ছাড়লো, কথা না বাড়িয়ে বেরিয়ে আসলো। এত রাগ দেখানোর মানে কি? কেউ কি দেখে এমন করে? সব সময় অন্য কিছুর রাগ ওর উপর দেখায় কেন? এমন করে লোকটা কেন ওর সাথে এমন করে? আচ্ছা, ওর সাথে কি ঠিক করে কথা বলা যায় না? সারা দিন যার জন্য ছটফট করলো, সে উপহার স্বরূপ যা দিল, মন ভরে গেছে মেঘলার। আপাতত কাজ করতে ইচ্ছে করছে না, তাও করতে তো হবেই। হসপিটালেই রইল মেঘলা। শোভন এমন করে প্রতিবার অন্য কিছুর রাগ ওর উপর দেখায়। প্রায় ঘন্টা তিনেকের পর শোভন ক্লান্ত শরীরে নিজের চেম্বারে এসে বসলো। তখন মাথা গরম ছিল, এখন একটু রিল্যাক্স লাগছে। এখন মনে হচ্ছে মেয়েটার সাথে হয়তো বেশি করে ফেললো। হসপিটালটা ওদের, তাই সবকিছুতেই দায়িত্বটা একটু বেশি। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো শোভন, মেঘলাকে দেখল না। আর সময় তো ধমক খেয়েও আশেপাশে ঘুরঘুর করে আজ কোথায় গেল তাই ভাবছে। আশেপাশে না দেখে ঘড়ি পরখ করলো। রাত 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। মেঘলাকে না পেয়ে ভাবলো আজ হয়তো না বলেই চলে গেছে। ধমক খেয়ে পরক্ষণে বাইরে খেয়াল করলো, না, যায়নি, আছে, এদিকেই আসছে। অ্যাপ্রন খুলে নির্দিষ্ট জায়গায় রেখে শোভনের চেম্বারে আসলো মেঘলা। শোভনের সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আমি যেতে পারি? শোভন একবার তাকালো মেঘলার মুখপানে। নাক আর চোখটা লাল হয়ে আছে। মেয়েটা অত্যন্ত ফর্সা হওয়ায় চেহারাখানা লাল হয়ে আছে। মেয়েটা কি কেঁদেছে? হয়তো কেঁদেছে। ইস, বেশি করে ফেললো হয়তো। আড়ষ্ট চোখখানা নামিয়ে নিল। ইস, এমন করে পরখ করছিল মেয়েটাকে। ঘোর অন্যায় করলো। মেয়েটা দেখলে হয়তো খারাপ ভাবতো। বাগিস নিচের দিকে তাকিয়েছিল, নয়তো এই কাটা চোখখানা দিয়ে বলে ফেলতো, ডাক্তার সাহেব, আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? হাজার ভাবনার সুতো কাটিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে শোভন কাট কাট গলায় মেঘলাকে বলল, যেতে পারো। সরি, তখন মাথা ঠিক ছিল না। শোভনকে মাঝপথে থামিয়ে স্মিত হেসে বলল, ইটস ওকে ডাক্তার সাহেব, অভ্যাস আছে। বলেই উল্টো পায়ে হাঁটা দিতেই শোভন বলে, মেঘলা। থেমে যায় মেঘলা। ভালো লাগলো ডাকটা। পিছনে ঘুরে তাকাতেই শোভন বলে, একা যেতে হবে না, দিয়ে আসি। ওয়েট করো, আসছি আমি। কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল মেঘলা। কি বলল শোভন? ওকে দিয়ে আসবে? এমন অনেক ধমক দিয়েছে এই কয়দিন, কিন্তু আজ প্রথম সরি বললো। আচ্ছা, সূর্য উঠলো কোন দিকে? দেখ, রাতে কি সূর্য উঠে নাকি? রাতে চাঁদ ওঠে, নিশ্চয়ই আজ অমাবস্যায় চাঁদ উঠেছে, নয়তো বদরাগী ডাক্তারটা নিজে এই কথা বললো। মেঘলা তর্জনী দিয়ে চশমাটা একটু ঠেলে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অমাবস্যায়ও আজ চাঁদের দেখা মিলল ডাক্তার সাহেব। হ্যাঁ, আজ উঠেছে মস্ত চাঁদ। রাতের আকাশে মেঘের ভেলা, মস্ত এক ভেলা সযত্নে সন্তর্পণে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জমাট হচ্ছে। আর সেদিকটা আরো বেশি অন্ধকার করে দিচ্ছে। আধার মাখা আকাশ, কি মন কাড়া দৃশ্য। অমাবস্যার মতো তীব্র অন্ধকার চারিদিকে। এতক্ষণ চাঁদটা আবছা আবছা মেঘের আড়ালে উকি বুকি দিলেও এখন আর দেখা যাচ্ছে না। লজ্জা পেল কি চাঁদটা? সব সময় তো জলজল করে নিচের রূপ দেখাতে ব্যস্ত থাকে। হুটহাট আবার লজ্জা পেয়ে মেঘের আড়ালে মুখও লুকায়। এবারও কি লজ্জা পেয়ে মুখ লুকালো মেঘের আড়ালে? নাকি মেঘ পুরোপুরি চাদরের ন্যায় ঢেকে দিয়েছে ওই সুন্দর চাঁদটাকে? মেঘটা কি কারো সৌন্দর্য দেখতে ভালো লাগে না নাকি? মেঘে ঢাকা চাঁদ কি সুন্দর বাক্য, কিন্তু বাক্যের ন্যায় দৃশ্যটা একদম সুন্দর নয়। সুন্দর চাঁদটা দৃশ্যমান থাকলেই কি সুন্দর দেখায়? একেবারে চোখ ধাঁধানো সুন্দর দেখায় তখন। রাতের আকাশের চাঁদ না থাকলে ভালো লাগে কি? রাতের সৌন্দর্য বৃদ্ধি করেই তো ওই সুন্দর চাঁদটা। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বিদ্যুতের ন্যায় আকৃতি হচ্ছে ক্ষণে ক্ষণে, আরো বিকট শব্দে গুরুম গুরুম করে হাঁক ছাড়ছে। কি বিকট সেই শব্দ! হাওয়ার তালে তালে গাছের পাতা হেলে তুলে উঠছে। কাউচে বসে প্রকৃতির মনোরম দৃশ্য দেখছে মেঘলা। তীব্র বাতাস শরীর হিমেল করে তুলছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে।
প্রেমপূর্ণ আবহাওয়া প্রেম বিলাসীদের জন্য যথার্থ সময়, প্রেমময় মুহূর্ত। ঘুম আজ দেখা দিচ্ছে না চোখে, ঘুম আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে। এমন অবাধ্যতার মানে আছে কোনো? আজকাল ঘুম কেন ওর কিছু ওর কাছে আসে না? ধ্যান জ্ঞান সব যেন অবাধ্য হয়ে গেছে। শোভন দিয়ে গেছে বাড়ি অবধি। আহানাও শোভনকে দেখে অবাক হয়েছিল। ও যে মেঘলাকে পৌঁছে দিতে এসেছিল তা দেখে আহানা অবাক হয়। সারা রাস্তা কিছু না কিছু কথা বলেছিল মেঘলা, অবাক হয়ে শুনেছে সবটা। প্রথম ওর সাথে শোভন ভালো করে কথা বলেছে। অবুঝ মনটা আরো দুর্বল হয়ে পড়ল যে তাকে শোভন বুঝেছে। অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠল যে আবার। কি সুখকর অনুভূতি! আহা, কি আনন্দ! আচ্ছা, এত সুখকর অনুভূতি তো আগে হয়নি, তাহলে আজ হলো কেন? শোভনের জন্য? আজ সে নিজ থেকে কথা বলেছে তাই? আচ্ছা, সত্যি এমন অনুভূতির নাম কি? আবেগ হলে কি এতটা গাঢ় ভালো লাগা কাজ করত? আবেগ নয়, মেঘলা জানে এটা। তাহলে কি? ভালোবাসা। তবে কি সত্যিই ভালোবেসে ফেললো শোভনকে? হাসলো মেঘলা, একা বসে হাসলো মিষ্টি হাসি। এই হাসিতে মিশে আছে হাজারো ভালোবাসার অনুভূতি, হাজারো স্বপ্ন, নতুন কিছুর আশা, তীব্র আশা, আর সব কিছুর মুগ্ধতা। মনে যে আজ নতুন করে রং লেগেছে। হিমেল বাতাসেও প্রেম প্রেম গন্ধ ছড়িয়েছে। তাই তো এমন নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। নতুন নতুন স্বপ্ন মন গহীনে উকি মারছে। হঠাৎ কিছু মনে পড়তেই গুটি গুটি পায়ে রুমের দিকে গিয়ে আলমারি থেকে একটা ডায়েরি বের করলো। নীল রঙের ডায়েরি। এতে জুড়ে আছে হাজার ক্লেশ বাক্য, বন্দি খাঁচার কষ্টের স্মৃতি, আর দু এক ফোঁটা শুকনো অমূল্য চোখের পানির ছাপ। আজ এই ডায়েরিটাতেই নিজের নতুন অনুভূতিপূর্ণ কথা লিখতে ইচ্ছে করছে মেঘলার। তাহলে কোনো এক একাকিত্ব বা সুখের সময় সুখ দুঃখ মিশ্রিত ডায়েরিটা পড়ে নিজের মন জুড়াবে। কিন্তু সত্যিই কি কখনো সুখের সময় আসবে, নাকি দুঃখেই ভরা থাকবে জীবনটা? সকাল 8টা বাজে সবে। মেঘলা আহানা দুজনেই বের হলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মেঘলাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল আহানা। দুদিন যাবৎ মনটা ভালো নেই। এই মন ভালো না থাকার কারণ নিজের কাছেই অজানা। আহানার আজকাল নিজেকে অচেনা লাগে। বেশ কিছু পথ আসতেই জ্যাম থাকায় থেমে যায় গাড়ি। এবার পড়ল মহা বিপদে। এখন আগে যাবে কি করে? আজ তো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আজই জ্যাম। দু একটা রিক্সা ছাড়া বড় গাড়ি আসেনি, তাই রিক্সাগুলো সরাতে বলল। গাড়ি আবার ইউটার্ন মেরে অন্য পথ দিয়ে ড্রাইভ করতে শুরু করলো। কিছু দূর যেতেই আবার গাড়িটা থেমে যায়। বিরক্ত হয় আহানা। আজকের দিনটাই ভালো না, নয়তো এত বাধা কেন? আজ নির্ঘাত চাকরিটা যাবে। দুবার স্টার্ট দিল কিন্তু স্টার্ট হলো না। নামলো গাড়ি থেকে, নেমে চেক করে দেখে গাড়িটা খারাপ হয়ে গেছে, যা ও নিজে ঠিক করতে পারবে না। এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে পেল না। নিজের উপর রাগ হচ্ছে আহানার। কি করবে এখন? এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ চিরচেনা পুরুষালী কণ্ঠ পেয়ে পিছনে তাকায় আহানা। রাজ দাঁড়িয়ে আছে। অতি ফর্সা চেহারা লাল হয়ে আছে, চেহারায় কিছুটা রাগের ছাপ। রেগেছিল কি কোনো কারণে? কিন্তু কার ওপর? আহানা চোখ ফেরালো। অন্য পুরুষকে বুঝি এমন করে দেখতে হয়? অন্যায়, ঘোর অন্যায় করে ফেললো। ইতস্তত হয়ে পড়ল। গাড়িটা নষ্ট হয়ে গেল এখানেই এসে। তুই এখানে? রাগ গম্ভীর মুখে বলে। গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু এখান দিয়ে কোথায় যাচ্ছিস? আহানা কিঞ্চিত বিরক্ত স্বরে বলে। অফিসে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল। রাজ বিনিময়ে বলল। চল, ড্রপ করে দিচ্ছি। আহানা কিছুতে যাবে না ওই ছেলের সাথে, আর মুখের উপর নাও করতে পারবে না, তাই আমতা আমতা করে বলল। আমি একাই। আহানাকে মাঝ কথায় থামিয়ে দেয় রাজ। তারপর নিজের শক্ত কণ্ঠে বলে। আমি পারমিশন নেইনি, অর্ডার করেছি, চল গাড়িতে ওঠ। উঠল গাড়িতে আহানা। ফ্রন্ট সিটেই বসলো রাজ। উঠে ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। এড়িয়ে চলছিস কেন আমায়? পাল্টি গেল কেন আহানা? আগে তো সব ঠিক ছিল। আমি ইউকে যাওয়ার আগে আসতে বললাম, এয়ারপোর্টে আসতে বললাম, তোদের আসলি না। কেন এমন করছিস? দোষ কি আমার? কিছু করেছি আমি? কিছু বলল না আহানা। দীর্ঘশ্বাস ছাড়ল।
দুজনের মাঝেই এখন নীরবতা। নীরবতা কাটিয়ে স্মিত কণ্ঠে আহানা বলে, বিয়ে করিসনি কেন? শক্ত হয়ে উঠল রাজের চেহারা। রাগে কপালের রগ নীলচে হয়ে আসলো। রাগের কারণ বুঝল না আহানা, তবুও জিজ্ঞেস করলো। উত্তর দিলে না যে? মৃদু কণ্ঠে রাজ বলে, পাখি ছন্নছাড়া হয়ে গেছে, অনেকদিন মুক্ত থেকেছে তো নতুন পাখনা গজিয়েছে। পাখিকে আবার খাঁচায় বন্দি করব, যে খাঁচা থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়বে। এবার শুধু হাতের মুঠোয় আনা বাকি। তারপর এইটুকু বলে আহানার দিকে তাকিয়ে বাঁকা হাসলো রাজ। আহানা অবাক নয়নে ড্যাব ড্যাব করে তাকালো রাজের দিকে। বোধগম্য হলো না রাজের কথা। কিছু কি বলল এই ছেলে? অদ্ভুত রহস্য নিয়ে ঘুরে এই ছেলেটা তো বড়ই অদ্ভুত। মধ্য দুপুর তখন, ভ্যাপসা গরম পড়েছে, তবে আকাশে সূর্য নেই। ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমেছে, তবে বৃষ্টিও বোধহয় হবে না। কদিন ধরেই এমন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা হচ্ছে, আর এই কারণে রাতে শীত তো দিনে ভ্যাপসা গরম। ভাদ্র মাসের শেষ সপ্তাহ চলছে। সপ্তাহ খানেক যাবৎ আকাশটা এমন করছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলছে, তো দুপুরে কড়া রোদ। বিকেলে আবার মেঘ জমে আঁধার হয়ে আসে। শেষ রাত পর্যন্ত তুমুল বৃষ্টি। ঋতু বৈচিত্র্যময় দেশে শরৎ এসে নিজের রঙে রাঙাচ্ছে সব প্রকৃতিকে। হুটহাট বিকেলে নাম না জানা পাখির দেখা মিলছে কখনো। লাঞ্চ ব্রেক থেকে আধা ঘন্টা বেশি ব্রেক নিয়েছে আজ মেঘলা। আজ কাজ করতে একদম ইচ্ছে করছে না। এই ভ্যাপসা গরমে বেজায় অবস্থা ওর। শুধু আজ বললে ভুল হবে, কিছুদিন যাবৎ কাজ করতে ইচ্ছে করেই না। মন মস্তিষ্ক সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মস্তিষ্ককে বুঝিয়ে রাখতে গেলে মন ছুটে যাচ্ছে। মনকে সংযম করতে গেলে মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মন আর মস্তিষ্কের এমন লুকোচুরি খেলায় মেঘলা দুর্বল হয়ে পড়ছে। মনের কথা যতক্ষণ কাউকে না বলে মেঘলা কখনোই ঠিক থাকতে পারে না। তা কথাটা যেমনই হোক না কেন, অন্য ছোট ছোট কথা মুখ ফসকে বলে ফেলে। আর এটা তো নিজের অনুভূতির কথা, নিজের ভালোবাসার কথা। এটা কিভাবে মন গহীনে লুকিয়ে রাখবে? আর এ কথা কি লুকিয়ে রাখার কথা নাকি? ভালোবাসার কথা যে বেশি দিন ভালোবাসার মানুষের কাছে লুকিয়ে রাখা যায় না। ভালোবাসে শোভনকে, অনেকটা ভালোবেসে ফেলেছে। কি করবে? ভালোবাসা কি বলে কয়ে আসে নাকি? এটা তো মনের ব্যাপার। মন যে অবুঝ মন, না মানলে মস্তিষ্ক আর শরীর মানে। কিন্তু বলবে কি করে শোভনকে? মানবে শোভন? না মানলে কি করবে মেঘলা? বিয়েটাই মানে না যে ছেলে, সে কি মেঘলার ভালোবাসা মানবে? এসব ভাবতে পারছে না মেঘলা। এমন খারাপ কিছু বলবে যে ওর কষ্ট হয়, বুকে বড্ড কষ্ট হয়। লাঞ্চ ব্রেক শেষ হতেই শোভনের চেম্বারে এলো মেঘলা। এসে দেখে শোভন উঠল সবে। কোথাও যাবে কি? শোভন মেঘলাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমি বের হব, তুমি চাইলে বাড়ি যেতে পারো। মেঘলা তাকিয়ে রইল শোভনের দিকে। দুদিন যাবৎ কালো ফ্রেমের চশমা পরে বেশ সুন্দরী দেখায়। এই শ্যাম পুরুষ যে ক্ষণে ক্ষণে ওকে দুর্বল করে তুলছে। যতবার এই ছেলের সাথে দেখা হয় মেঘলার নিজের অনুভূতিগুলো যেন বেহায়া হয়ে আরো উপচে পড়ে। আচ্ছা, ডাক্তারদের এত সুন্দর হওয়া সাজে নাকি? তাহলে তো ওই অল্প বয়স্ক মেয়ে রোগীগুলো ডাক্তারদের দেখে আরো অসুখে আক্রান্ত হয়ে যাবে না? তীব্র প্রেমাসুখ, যেমনটা মেঘলা আক্রান্ত হয়েছে। আচ্ছা, শোভন কি সত্যিই সুন্দর, নাকি শুধু মেঘলার চোখেই সুন্দর? নিজের চোখে তো নিজের ভালোবাসার মানুষটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তাই হয়তো মেঘলার এমন হচ্ছে। মেঘলাকে এমন মোহময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শোভন ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে তাকিয়ে আছো কেন? মেঘলা মুচকি হেসে আখি পল্লব নাড়িয়ে সুমধুর কণ্ঠে মিনমিনিয়ে বলে, তীব্র প্রেমার সুখে আসক্ত আমি। এমন করে আমায় এই প্রেমার সুখে আসক্ত না করলেও পারতেন ডাক্তার সাহেব। শুনল না শোভন। কর্ণকুহর অবধি এমন বাক্য পৌঁছল না। এই ভয়ঙ্কর কথাটা শুনলে ভয়ঙ্কর কোনো শাস্তি দিত মেঘলাকে। শোভন আবার বলল, কি দেখছো এমন করে? এভাবে তাকিয়ে থাকার মানে কি মিস মেঘলা? ধ্যান ভাঙল মেঘলার। কি বলবে এখন? ইস, এই চোখটাও বড্ড বেহাইয়া। এভাবে কেউ তাকিয়ে থাকে? কি ভাবছে শোভন? মেঘলা আমতা আমতা করে কিছু বলবে এর আগেই শোভন বলল, অন্য পুরুষের দিকে এভাবে তাকানো ব্যাড ম্যানার্স, জানো না তুমি? আর জানবেই বা কি করে? তুমি নিজেই তো একটা ব্যানার্সলেস মেয়ে।
বলে বের হওয়ার জন্য কয়েক কদম যেতেও থেমে যায়। তারপর পিছনে ফিরে বলে, ইভিনিং শিফটে অন্য কাউকে দিয়ে চলে যেতে পারো। শুনেছি শরীর নাকি ভালো না তোমার। আসি। বলেই বড় বড় কদম ফেলে চলে গেল। মেঘলা তাজ্জব বনে গেল। বিস্ময় চোখে শোভনের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আচ্ছা, শোভন কি বলল প্রথম? অন্য পুরুষের দিকে কোথায় তাকালো? শোভন কি অন্য পুরুষ? না, ও তো ওর নিজেরই। একান্তই মেঘলার। ইসলামিক নিয়মে 7 কালিমা পড়ে 3 বার কবুল বলে মসজিদে ইমামদের সাক্ষী রেখে ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। হোক তা অ্যাক্সিডেন্টালি, বিয়ে তো আল্লাহ না চাইলে কি হতো? নিজেই বকে আবার নিজেই ওর ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখে। অদ্ভুত একটা ছেলে, একেবারেই অদ্ভুত। কখনো বকে, কখনো কেয়ার করে। এমন কেন? এখনই তো বকলো, আবার এখনই ওর কথা ভাবছে। কি চাই লোকটা? এত রূপ কেন? বহুরূপী মানুষ একটা। বাড়িতে সবে এলো মেঘলা। আহানাও বাড়িতে। আহানাকে বিকেল বেলা বাড়িতে দেখে অবাক হলো মেঘলা। আহানা তো আজ বলেছিল আসতে লেট হবে। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিল ও। ও জানতো না আহানা আছে। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে হাত চোখের উপর দিয়ে বসে আছে। সেখানে গিয়ে বলে, কখন এলে? তুমি না বললে আসতে লেট হবে? আহানা চোখ থেকে হাত সরিয়ে ঠিক করে বসে কৃত্রিম হেসে বলে, একটু আগে এসেছি। তুই এত তাড়াতাড়ি এলি যে? ভালো লাগছে না, তাই এসে পড়লাম। তুমি অসুস্থ, এভাবে বসেছিলে যে? না, এমনি ভালো লাগছে না। ফ্রেশ হয়ে ছাদে আয়, আমি কফি নিয়ে যাচ্ছি। মেঘলা মুচকি হেসে সম্মতি জানিয়ে নিচের রুমের দিকে গেল। ফ্রেশ হয়ে ছাদে এসে দেখে আহানা রেলিং ধরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মেঘলাও গিয়ে পাশে দাঁড়ায়। আহানা হয়তো বুঝলো না কি হলো মেয়েটার। এমন তো চুপ থাকে না। পরক্ষণে মেঘলা ভাবলো অফিস থেকে এসেছে, ক্লান্ত হয়তো। মেঘলা পাশ থেকে কফিটা নিয়ে এক ছিপ দিয়ে আবার রেলিং এর উপর রেখে আহানার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কখনো কাউকে ভালোবেসেছো আপু? মেঘলার এহেন কথায় কেঁপে উঠল আহানা। মেঘলা দেখল না, তার উত্তর দিল না আহানা। মেঘলা আবার বলে, বললে না যে? আহানা আকাশের দিকে তাকিয়ে আনমনে তাচ্ছিল্য কণ্ঠে উত্তর দেয়, ভালোবাসা সেটা সবার জন্য নাকি? ভালোবাসা জিনিসটা আমার জন্য নাই। বলেই মেঘলার দিকে তাকিয়ে মিহি হাসল। মেঘলা বুঝল না কথার অর্থ। কেন বলল আহানা এমনটা? ভালোবাসা তো সবার জন্যই। তাহলে আহানা এমন বলল কেন? এতদিন মেয়েটার সাথে থেকে এটা ঠিক বুঝেছে মেয়েটা চাপা স্বভাবের, কিছুই বলবে না। মেঘলা আর কিছু জিজ্ঞেস করলো না। আকাশ পানে তাকিয়ে লাল গোধূলির শেষ প্রহর উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কি সুন্দর দৃশ্য! রোদের সোনালি আলো চোখে পড়তেই চোখ খুলল মেঘলা। অতি বিরক্ত নিয়ে পর্দার দিকে এক নজর তাকিয়ে আবার বালিশে মাথা গুজে ঘুমোলো। পর্দার আড়াল থেকে এক চিলতে সোনালি রোদের কিরণ এসে মুখে পড়ায় বিরক্ত হয়ে উঠে বসল। এক চিলতে রোদের কিরণটা ঘোর অন্যায় করে ফেলল মেঘলার মনে হলো। পরক্ষণে কিছু মনে পড়তেই হুড়মুড়িয়ে উঠল মেঘলা। 10টা বেজে গেছে। আজ কপালে দুঃখ আছে। ফোন হাতে নিয়ে দেখে 30টা প্লাস মিসড কল। শোভন দিয়েছে এতগুলো ফোন। কোনো মতে উঠে আলমারি থেকে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মিনমিনিয়ে একা একাই বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না মেঘলা। কোনো মতে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে বের হয় মেঘলা। আহানা আজ বাড়িতেই ড্রয়িং রুমেই বসেছিল। মেঘলাকে এমন ভাবে তাড়াহুড়ো করতে দেখে বলে, উঠেছিস? আর এমন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? মেঘলা শুকনো ঢোক গিলে মেইন দরজার দিকে যেতে যেতে বলে, আপু, আজ রক্ষা নেই আমার, হসপিটালে যাচ্ছি। আহানা বলে, আমি তো ভাবলাম তুই যাবি না, তাই আমিও ডাকিনি। এই রে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। মেঘলা সম্মতি জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। রাস্তায় কোনো রিক্সা না পেয়ে পায়েই হাঁটা ধরল মেঘলা। এত তাড়াহুড়ো করে হাঁটছে, কিছু দূর আসতেই কারোর সাথে ধাক্কা খায়, যার কারণে নিচে পড়ে যায় আর অনেকটা ব্যথা পায়। রেগে কিছু বলতে যাবে, কিন্তু সামনে থাকা ব্যক্তিকে দেখে নিজেই চুপসে যায় মেঘলা। শোভন দাঁড়িয়ে আছে। না জানি এখন কি দুঃখ আছে মেঘলার কপালে। শোভনের চেহারা দেখে মনে হচ্ছে আগে থেকেই কিছু কারণে রেগে আছে। এখন তো ওই রাগ নিশ্চয়ই ওর উপর ছাড়বে, ভাবলো মেঘলা।
ইস, কি করবে? মাঝ রাস্তায় কি মারবে ওকে? ঠিক নেই, এই বদরাগী ডাক্তার যা খুশি করতে পারে। মেঘলা কোনো মতে উঠে আমতা আমতা করে কিছু বলতে যাবে, এর আগেই শোভন বলল, আপ, আপ, চোখে কি দেখো না? আমাকে দেখলে ইচ্ছে করেই পড়ে যাও, নাকি ছেলেদের দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে? মেঘলা তাজ্জব বনে গেল, সাথে অনেক রাগও হলো। কি হয়েছে এই ছেলে? ও তো শোভনকে দেখেইনি, ইচ্ছে করে এমন করতে যাবে কোন দুঃখে? আর সব সময় একথা বলার মানে কি, যে ছেলেদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে? মেঘলা কিঞ্চিত বিরক্ত নিয়ে বলে, কেউ দেখে এমনটা করে বুঝি? আপনি নিশ্চয়ই করেন, তাই আমাকেও বলছেন। তাহলে হয়তো আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছেন। রেগে গেল শোভন। রেগে গিয়ে মেঘলার গালে সজোরে থাপ্পড় মেরে বলল, একটা মিডল ক্লাস মেয়ে হয়ে এত কথা শোনাচ্ছ আমায়? এই মেয়ে, আমাকে এত কথা শোনানোর সাহস কোথায় পাও তুমি? তুমি সত্যি একটা উটকো ঝামেলা। এক তো সকালে হসপিটালে সময় মতো না গিয়ে ভুল করলে, এখন রাস্তায় সিন ক্রিয়েট করছো। তোমাকে নিতে আসাই আমার ভুল হয়েছে। বলেই রাগে ফুসতে ফুসতে গাড়িতে উঠে চলে যায় এখান থেকে। রাস্তায় এমন ভাবে মারায় কয়েকজন পাশ দিয়ে হেঁটে যাওয়া লোক তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা সেখানেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলার পিছনে গাড়ি নিয়ে আহানাও এসেছিল, ভেবেছে হসপিটালে পৌঁছে দিয়ে আসবে। এতক্ষণ সবটাই দেখেছে আহানা। গাড়ি থেকে নেমে মেঘলার কাছে গিয়ে দাঁড়ায় আহানা। মেঘলা গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে, চোখ থেকে দু এক ফোঁটা অবাধ্য পানি পড়ছে। আহানা গিয়ে মেঘলার বাহু চেপে বলে, সরি রে ভাই, এমনি হয়তো রেগেছিল, কিন্তু সত্যি একটু বেশি করে ফেললি তুই। আহানাকে থামিয়ে মেঘলা মলিন হেসে চোখ মুছে বলে, আমাকে একটু হসপিটালে দিয়ে আসতে পারবে আপু? মেঘলার কাপা কাপা কণ্ঠ খারাপ লাগলো আহানার। রাস্তার মধ্যে এমন করে অন্য একটা ছেলের হাতে মার খাওয়া সত্যিই লজ্জাজনক ব্যাপার। শোভনকে দেখে আহানার মনে হয়েছে হয়তো রেগেছিল সে। রাগটা মেঘলার উপর দেখিয়েছে, তবুও একটা মেয়েকে এমন ভাবে কড়া কড়া কথা বলে রাস্তায় থাপ্পড় মারাটা দৃষ্টিকটু। শোভনের উপর রাগ হলো আহানার। সত্যি মেঘলার সাথে একটু বেশি করে ফেলেছি, এ নিয়ে কথা। বলতেই হবে শোভনের সাথে। গাড়িতে উঠে বসলো মেঘলা। শোভন অন্য রাগ ওর উপর ছাড়ে এটাও জানে, কিন্তু রাস্তায় এমন মারবে ভাবতেই পারেনি। মিডিল ক্লাস বললো ওকে? আচ্ছা শোভন এমন কেন? সব সময় এমন করে কেন ওর সাথে? ওকে দামই দেয় না, যে ওকে মূল্য দেয় না, সে আবার ওর ভালোবাসার মূল্য দিবে কি করে? তাচ্ছিল্য হাসলো মেঘলা। এতদিন অনেক কিছুই ভেবে ফেললো, শুধুই নিজেকে এক তুচ্ছ অনুভূতির সাথে জড়িয়ে ফেললো, যে অনুভূতির মূল্য দিবেই না কেউ। নিজের উপর এখন নিজের রাগ হচ্ছে। মেঘলার কেন নিজেকে এত দুর্বল করলো? কেন নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় দিল? প্রথম থেকেই যদি নিজেকে ঠিক রাখতো, নিজেকে শক্ত রাখতো, আজ হয়তো এতটা কষ্ট লাগতো না। ভালোবাসার মানুষটার কাছে পাওয়া কষ্ট কখনোই ভোলা যায় না। ভালোবাসার মানুষের দেওয়া ক্ষুদ্র কষ্ট তীব্র আকার ধারণ করে। সেই প্রথম দিন থেকেই শোভন মেঘলাকে একটুও পছন্দ করে না। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই কোনো না কোনো ভাবে অপমান করেই যায়, আর মেঘলা সেগুলোর তোয়াক্কাই করে না। এই কয়েকদিনে তো নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলোকে প্রশ্রয় দিয়ে ভালোবাসায় পরিণত করলো। কিন্তু মনকে কি আদৌ আটকে রাখা যায়? ভেবেছিল শোভনকে নিজের মনের কথা জানাবে। ভাগ্যিস কিছু বলেনি, তখন হয়তো আরো বেশি কটু কথা শুনতে হতো। মেঘলা ভুলেই গিয়েছিল ওর জন্য ভালোবাসা নয়, আর শোভন যা করে ঠিকই করে। মেঘলা কি শোভনের যোগ্য? শুধু মরিচিকার পিছনে ছুটছিল, যা ওর জন্য নয় তা নিয়ে ভাবছিল। আগের থেকেই নিজের ভুলটা বুঝলো মেঘলা। আহানা ঠিকই বলে, সবার জন্য ভালোবাসা নয়। আর এই বিয়েটা নিয়েও বেশি ভাবছিল ও। সত্যিই তো, এই বিয়ের মূল্য আছে কোনো? বড় ভুল করা থেকে বেঁচে গেল মেঘলা। আজ থেকে নিজেকে সামলাতে হবে ভাবলো মেঘলা। কিন্তু ভাবলেই কি, মন তো অবাধ্য। সুখ কখনো ওর জীবনে ধরা দিবে না হয়তো। নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। শোভনের জন্য অবাধ্য অনুভূতিগুলো মন থেকে সরাতে হবে, নয়তো সারা জীবন এমন কষ্টই পেতে হবে। কিন্তু আদেও কি পারবে? সারা দিন শোভনের সাথে থেকে আরো দুর্বল হয়ে পড়বে না তো?
না, পারতেই হবে। অন্তত নিজের জন্য হলেও শোভনের প্রতি অনুভূতিগুলো ভুলতে হবে। নিজের আবেগ আর অনুভূতির কথা ভেবে তাচ্ছিল্য হাসল মেঘলা। এই কদিন কি না বলেছে, ভাগ্যিস শোভন শোনেনি। আরও নিজেও বোকা, হৃদয়হীন লোককে ভালোবাসতে গিয়েছিল, ফলস্বরূপ কষ্ট তো পাবে। দীর্ঘশ্বাস ফেলে মিনমিনিয়ে বলল, বোকা তুমি? ভালোবাসা খোঁজো শূন্য হৃদয় ফিরে। তুমি কি জানো না ভালোবাসা থাকে শুধু মস্তিষ্কের গভীরে? শরতের মাঝামাঝি সময় চলছে। শরতের আগমনে বাংলার প্রকৃতি হয়ে উঠেছে নির্মল স্নিগ্ধ। দিনের আকাশে ভেজা তুলোর মতো সাদা মেঘমালা ওড়েছে। মেঘমালা দেখে যে কোনো প্রেমিক মন প্রেমে পড়ে যাবে। এই নির্মল নীলাভ আর সাদা মেঘগুচ্ছ জমে থাকা আকাশের প্রেমে পড়বে যে কেউ। কি সুন্দর ছেঁড়া ছেঁড়া মেঘগুলো ঘুরঘুর করে ভাসতে থাকে সারা দিন সারা বেলা। শরতের রাতের আকাশের মতো আকাশ আর কোনো ঋতুতে দেখা যায় না। শরৎকালের রাতে জ্যোৎস্নার রূপ অপরূপ। মেঘমুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরে। প্রেমিক জুটিদের জন্য এমন জ্যোৎস্না মাখা রাত কতই না শোভনীয়। এমন মায়াময় আকাশ দেখে যে কোনো প্রেমিক মন কঠিনভাবে জাগ্রত হবে। মেঘলার মনের গহীনে প্রকৃতির সৌন্দর্যের বিচরণ সারা রাত আজ আকাশ দেখেই কাটিয়ে দিল। কাল হসপিটালে গিয়ে কাজের প্রয়োজন ছাড়া কথা বলেনি শোভনের সাথে মেঘলা। শোভনও কথা বলেনি। কাল সারাদিনই কিছু না কিছু নিয়ে সবার উপর রাগ দেখিয়েছে শোভন। এত খারাপ ব্যবহার করেও একবার সরি বলেনি। আর মেঘলাও বড্ড বোকা। ওর মতো মিডল ক্লাস মেয়েকে কি সরি বলবে শোভন? কখনোই না। তাই নিজেও এক্সপেকটেশন রাখেনি। জানে এই ছেলে কেমন। নিজেকে এই মরীচিকার অনুভূতি থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য 5 দিনের ছুটি নিয়েছে হসপিটাল থেকে। ওর কাজের 1 মাস আরো 2-1 দিন আগেই শেষ হয়েছিল। কাল প্রথম মাসের স্যালারি পেয়েছে, তাই কালই ছুটি নিয়েছে। নিজেকে শান্ত এবং ভালোবাসা নামক তাচ্ছিল্য অনুভূতি থেকে দূরে রাখতে হবে। আর শোভনের সামনে থাকলে কিছুতেই পারত না, তাই বিশেষ করে ছুটিটা নিয়েছে। মেঘলা জানে না এই 5 দিনে নিজেকে কতটা সামলে রাখতে পারবে, তবুও চেষ্টা করবে। আচ্ছা, সত্যি কাউকে ভালোবাসলে কি ভুলে যাওয়া যায়? বা ভুলে যাওয়ার কথা মাথায় আনা যায়? তবে কি শোভনের প্রতি আবেগ ছিল? মেঘলা ভাবলো ভালোবাসাটাকে না হয় আবেগ ভেবেই মন থেকে দূর করলো। এটাই করতে হবে। যে মানুষটা ওকে মূল্য দেয় না সে মানুষটাকে কেন ও ভালোবাসবে? ওর ভালোবাসা কি এতই ফেলনা নাকি? ও অসহায় বলে এতই ফেলনা নাকি? যে তাকে পছন্দ করে না, সুযোগ না পেলে কটু কথা বলতে ছাড়ে না, সে আর যাই হোক ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না। এসব ভাবতে ভাবতে বারান্দা ছেড়ে রুমে প্রবেশ করলো মেঘলা। কাল সারা রাত বারান্দাতেই ছিল। জ্যোৎস্না বিলাস করেছে। সব দিকে সবকিছুর সময় দেওয়া হয়। কাল নিজের কাছেই মত্ত ছিল। সারা রাত জেগে থাকলেও একবারও শোভনের কথা ভাবেনি। মনে বা মাথায় আসেনি শোভনের কথা তা নয়, অনেকবারই মেঘলার শোভনের কথা মনে এসেছিল, কিন্তু তা মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলেছে। আর ভাববে না ওর কথা। মরীচিকার পিছন ছুটতে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কেন ওই হৃদয়হীন মানুষটার কথা ভেবে কষ্ট পাবে? বিয়ে যখন হয়েছে এটা তো আর না মানা যায় না। শোভন না মানুক, ও তো মানে। তাই ছুটি শেষ হলে শোভনকে নিজ থেকে ডিভোর্স পেপার পাঠাবে। এটা কোনো খেলনা নয় যে হয়ে গেছে বিয়ে, পছন্দ হয়নি, থাক এভাবেই থাক। ইসলামিক নিয়মে হয়েছে যখন, বিচ্ছেদ তো হতেই হবে, অন্তত মনকে শান্ত করার জন্য হলেও। দূরের মসজিদে প্রথম আজান পড়তেই নামাজ পড়তে বসে পড়ে মেঘলা। নামাজ শেষ করে বের হলো ঘর থেকে। আলো ফুটতেই আরো ঘন্টা খানেক লাগবে। এখনো আজান দিচ্ছে। সবে ঘড়িতে 4:35। তাও বের হলো। আজ একটু বের হবে, সকালটা উপভোগ করবে। মেঘলা ড্রয়িং রুমে আসতেই আহানাও নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে। নামাজ পড়ে উঠলো সবে। মেঘলাকে বের হতে দেখে বলল, এত ভোরে কোথায় যাচ্ছিস? হসপিটাল থেকে না ছুটি নিলি? মেঘলা মুচকি হেসে বলে, একটু বের হবো আপু, আজ ঘুরবো, মন খুলে ঘুরবো। এই মেয়ে কি পাগল হলো নাকি? ঘুরবে বলে এত সকালে বের হবে নাকি? আহানা ভ্রুকুচকে বলে, ঘুরবি ঠিক আছে, কিন্তু এত ভোরে? দেখ আলোই ফোটেনি। মেঘলা মুচকি হেসে বলে,
আপু, শরতের সকাল উপভোগ করব, সকালের দূষণমুক্ত হাওয়া উপভোগ করব। চলো না যাই, তুমিও যাবে? হাসলো আহানা। এই মেয়ের বাচ্চামো দেখে। তাই গাড়ির চাবি নিয়ে বের হলো। ঘড়িতে এখন কাটাই কাটাই 5টা বাজে। প্রায় 25 মিনিট ড্রাইভিং করে একটা ঝিলের সামনে আসলো আহানা মেঘলা। ঝিলের সামনে বসে আছে আহানা, কিছুটা দূরে হাঁটছে মেঘলা। প্রকৃতি অনুভব করছে, বাতাস হয়ে আছে দূষণহীন, চিত্তে বাজে আলাদা গন্ধ, ছন্দ ও রং। আজ প্রকৃতির প্রেমে ব্যাকুল হয়ে আছে মেঘলার মন। স্মৃতিপটে ভেসে ওঠে রবি ঠাকুরের সেই কবিতা। শরৎ এসেছে আজকে তোমার মধুর মরুতি হেরুনের শারদ প্রভাতে। হে মতবঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধারা, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। ডাকিছে দোয়েল, গাহিছে কোয়েল, তোমার কানন সোফাতে। প্রভাতের শিশির ভেজা শিউলি, ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া ধপধপে কাশবন। পদ্ম শাপলা শালুকে আচ্ছন্ন জলাভূমি। ইস, কি সুন্দর প্রকৃতির রূপ। ধপধপে সাদা কাশফুলগুলো প্রভাতের হিমেল হাওয়ার তালে তালে দুলছে, আর তুলোর ন্যায় কিছুটা উড়ে উড়ে যাচ্ছে। জেলের সামনে বড় খালি জায়গাটার মাঝ বরাবর একটা শিউলি গাছ। সেখানে গাছের নিচে পাকা জায়গাটাই পড়ে পিছিয়ে আছে শিউলি ফুলগুলো। সকাল সকাল এমন ফুলের মধুগন্ধে বিলীন হয়ে যাচ্ছে মেঘলা। আল্লাহর সৃষ্টি অতুলনীয়, ইরশাদ রয়েছেন, দয়াময় স্রষ্টার সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তোমার দৃষ্টি প্রসারিত করে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? আবার দেখো, আবারও। তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে আমার দিকে ফিরে আসবে। হঠাৎই গাড়ির শব্দ পেয়ে পাশ ফিরে তাকাই আহানা। ঝিলের সামনের ইটের কাউচ থেকে এগিয়ে গাড়িটার সামনে গিয়ে বলে, বাহ, আজ কোন দিকে সূর্য উঠলো বলতো ভাই? আমি বললাম আর চলে এলি, তাও ভোরের আলো ফুটতেই। শোভন গাড়ি থেকে নামলো। কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরনে, চুলগুলো এলোমেলো। হাত ঘড়িটা পকেট থেকে বের করে পড়ছে। সবে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে এখানে চলে এসেছে। মেঘলা চোখ ফেরালো। দেখতে চায় না এই লোককে। যে মানুষকে সম্মান দিতে জানে না, তাদের মেঘলা কখনোই পছন্দ করে না। মেঘলা আহানার দিকে তাকিয়ে মেঘি কণ্ঠে বলে, উনি এখানে? আহানা ইতস্তত বোধ করলো। আহানা ইচ্ছে করেই শোভনকে এখানে ডেকেছে। কাল রাতে আহানা শোভনের সাথে কথা বলেছে। শোভনকে বলেছে যেন মেঘলার থেকে ক্ষমা চায়। আহানা আমতা আমতা করে কিছু বলবে, এর আগেই শোভন বলে, আমার তোমার সাথে কথা আছে। শোভনের কণ্ঠ শীতল, চোখের চাহনিও আজ বড্ড শান্ত। নেই কোনো রাগ, যেমন কোনো অপরাধ বোধে ভুগছে। ইস, ভেতরটা নড়ে উঠল। মেঘলার দুর্বল মন যেন ছুটে যাবে এখনই। চোখ নামিয়ে নিল মেঘলা। ওই চোখে তাকানোর সাধ্যি কোথায়? আজ আর এই চোখের দিকে ভুল করেও তাকাবে না, পণ করলো মেঘলা। তাকালে যে অনর্থ করে ফেলবে। বেহায়া মন। কই ভেবেছিল নিজেকে ওর থেকে একদিন দূরে রেখে ঠিক করবে। আজ কি সব ভাবনা চলে যাবে নাকি? না না, এ হতে পারে না। মানুষ দুর্বল মানুষকেই বেশি আঘাত করে। কালকের ঘটনা মনে করলো। তারপর জোরে শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে মাটির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি আননোন কারোর সাথে কথা বলি না। হসপিটালে অন্য ব্যাপার, সেখানে আপনি আমার স্যার, আপনার সহকারী নার্স মাত্র আমি। মাফ করবেন, আমার কারোর সাথে আননোন কারোর সাথে কথা নেই। বলে গটগট পায়ে হেঁটে ঝিলের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। শোভনের রাগ হচ্ছে বললেই হলো নাকি? ওর সাথে কথা বলবে না কেন? বলতেই হবে। ও একবার আহানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বড় বড় পা ফেলে মেঘলার দিকে এগিয়ে গেল। আহানা এখানে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, এ ছেলে আবার না জানি রাগের বশে কি করে দেয়। ঝিলের শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে আছে মেঘলা, হাত দুটো বুকে ভাঁজ করা। ও বুঝে পায় না এই আহানার রাগী ডাক্তারটাকে এখানে ডেকেছে কেন। কালকের ভরা রাস্তায় ঘটনাগুলো ভুলে গেল আহানা। ওর ভাইও একান্তভাবে দেখা করুক এখানে আনার মানে কি? আর শোভনই বা কি কথা মেঘলার সাথে? আবার নিশ্চয়ই কিছু নিয়ে অপমান করবে। অপমান ছাড়া পারে কে এই ছেলে? হঠাৎই পেছন থেকে কেউ এসে হাত ধরে হ্যাচকা টান মেরে সামনে ঘোরায়।
সামনে থাকা ব্যক্তিটি শোভন। মেঘলা রেগে কটমট করতে করতে বলে, সমস্যা কি আপনার? আর আমার হাত ধরে এমন করার পারমিশন কে দিল আপনাকে? এক টানে কথাগুলো বলে জোরে ফস করে শ্বাস ছাড়ল। শোভন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেঘলার দিকে। মেয়েটার সাহস বেড়েছে যে মেয়েটা দুদিন আগেও ওর সাথে কথা বলতে গেলে কাঁপতো, যে মেয়েটা যদি মুখ ফসকে কিছু বলেও ফেলতো তবুও ওর বকুনি থেকে বাঁচার জন্য ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিত, সেই মেয়ে আজ এতগুলো কথা শোনাচ্ছে, তাও এমন রাগী কণ্ঠে। এখান থেকে আসার পর ভেবেছিল দু একটা কথা শোনাবে, কিন্তু নিজেকে শান্ত রাখলো শোভন। শান্ত হয়ে বলল, এই মেয়ে, বললাম না তোমার সাথে আমার কথা আছে, এমন করছো কেন? আমি সেদিন শোভনকে মাঝ কথাই থামিয়ে রাগী কণ্ঠে আবার বলল, বললাম না আমি আননোন কারোর সাথে কথা বলি না। কথা কানে যায় না আপনার? আমার এখানে কেন এসেছেন? আপুর সাথে কথা বলুন না প্লিজ। শোভনের এবার রাগ উঠে গেল। মেয়েটা আজ এক রুখে ব্যবহার করছে। শোভন রেগে মেঘলার বাহু চেপে ধরে কিছু বলবে, এর আগেই আহানা এসে বলে, আরে ভাই কি করছিস? এমন করছিস কেন ওর সাথে? ছাড়, পড়ে যাবে ও। মেঘলা রাগে শোভনের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শোভন আরো শক্ত করে ধরে রেখেছে। শোভনের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে পা পিছলে ঝিলের পানিতে ধপ করে পড়ে যায় মেঘলা। শোভন আহানা দুজনেই বিস্ময় চোখে সেদিকে তাকায়। মেঘলা পানিতে পড়ে শ্বাস নিতে পারছে না, সাঁতারও জানে না। কোনো রকমে পিছলে কণ্ঠে বলে, আপু আমি সাঁতার জানি না, প্লিজ আমাকে সাহায্য করো। হোশ আসে দুজনেরই। শোভন পকেট থেকে ফোনটা বের করে কোনো মতে পাশে ফেলে ঝিলের মাঝে ঝাঁপ দেয়। এতক্ষণে মেঘলা নিচের হাল ছেড়ে দিয়েছে, চোখ নিভু নিভু হয়ে আসছে। তখনই গিয়ে শোভন চাপটে ধরে। চোখ খুলে নিজেকে নিচের ঘরে পেল। অবস্থা নাজেহাল, শরীর অনেক দুর্বল লাগছে। গ্রামের মেয়ে হলেও সাঁতার পারে না। তখনের কথা ভাবতেই কাঁপুনি দিয়ে উঠছে মেঘলার শরীর। সব হয়েছে ওই শোভনের জন্য। বিছানার মাঝে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘলা। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত চোখেই সেদিকে তাকালো। শোভন দাঁড়িয়ে আছে। শোভনকে দেখে রাগ হলো, কেন যেন আজ ওকে দেখতে ইচ্ছে করছে না। দুদিন আগ পর্যন্ত যে ছেলেকে চোখে হারাতো মেঘলা, আজ ওই ছেলেকে দেখে অসহ্য লাগছে। ভুল মানুষকে ভালোবেসে শুধু শুধু এখন কষ্ট ভোগ করতে হচ্ছে। মন তো আর বোঝে না যে সে ভুল হৃদয়হীন মানুষকে ভালোবাসছে। কি করবে, মন কি সব বিচার করে নাকি? সে তো বেপরোয়া। আহানাও আসলো মাত্র। শোভন ঠিক হয়ে দাঁড়ালো। আহানা মেঘলার সামনে এসে স্মিত কণ্ঠে বলে, ভালো লাগছে একটু, নাকি খারাপ লাগছে কোথাও? মেঘলা ফিচেল হাসে, তারপর মৃদু স্বরে বলে, ঠিক আছে আপু, একটু দুর্বল লাগছে। আমার জন্য এত চিন্তা করতে হবে না আপু। আমি কে, কেন এত চিন্তা করছো? আমার মতো মিডল ক্লাস মেয়ের জন্য চিন্তা করা তোমাদের মানায় না। বলেই আড়ষ্ট হয়ে একবার শোভনের দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাস জানান দিচ্ছে মেয়েটা ভালো নেই, কষ্টে আছে, তীব্র কষ্ট। নতুন গড়ে ওঠা অনুভূতি জড়ানো মন ভাঙার তীব্র কষ্ট। মেঘলার কণ্ঠে ছিল একরাশ অভিমান আর অভিযোগ। খারাপ লাগলো আহানার। মেয়েটা এমনই আগের দিনের ব্যাপার নিয়ে প্যানিক ছিল, আবার আজ সকালে শোভনকে ডেকে ভুলটা করলো। আজ যদি শোভন না আসতো তাহলে এমন হতো না। আহানা ইতস্তত হয়ে বলে, রাগ করে আছিস জানি, আমার জন্যই এমনটা হলো, সরি রে। মেঘলা কিছু বলল না, দুর্বল হাসলো। শোভন তাকালো মেঘলার দিকে। এমনিই তো ওর হাসিতে একটা মোহময় ভাব থাকে, যে কেউ এই হাসিতে পাগল হয়ে যাবে প্রায়। কিন্তু আজ মেয়েটার মুখে হাসিটা যেন মিথ্যে। আগের দিনের করা নিজের অপমানের কথা মনে পড়ল শোভনের। ইস, রাস্তার মধ্যে এত লোকের সামনে ওই রকম অপমান না করলেও পারতো সেদিন। কিন্তু ওর রাগ উঠলে যে কিছু খেয়াল থাকে না, কি করবে এতেও? মেঘলার উত্তর না পেয়ে আহানা মেঘলার পাশে বসে বলে, খুব অভিমান করে আছিস তাই না? আমার জন্য কি ভয়াবহ কাণ্ড ঘটে গেল। ইস, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। ভাগ্যিস শোভন তাড়াতাড়ি উঠে নিয়ে এসেছে, অনেক কষ্ট হয়েছে তখন না রে। ইস, সরি। আহানাকে থামিয়ে মেঘলা স্মিত কণ্ঠে বলে, শুধু শুধু এত কিছু ভাবছো কেন?
আমি তোমার উপর রেগে নেই আপু, কেন রেগে থাকবো? আর এসব নিয়ে ভেবো না, যা হওয়ার হয়েছে। আহানা মুচকি হাসলো, তারপর হাত ঘড়ি পরখ করে বলল, তুই তো কিছুই খাসনি, 11টা বেজে গেছে। আমি কিছু নিয়ে আসি, খেয়ে মেডিসিন নিতে হবে তো। আর এখন একটু দুর্বল লাগবেই, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। বলে উঠে বাইরে গেল আহানা। মেঘলা অন্যদিকে মুখ করে ফিরে রইল। শোভন আবারও মেঘলার সামনে বসে কিছু বলবে, এর আগেই মেঘলা শোভনের দিক থেকে চোখ ফিরিয়ে রাগ সামলে মিহি কণ্ঠে বলে, আমি একা থাকতে চাই স্যার। মেঘলার এমন কথায় অবাক হলো শোভন। শোভন তোকে স্যার বলে না, সবসময় ডাক্তার সাহেব বলে। হঠাৎ কি হলো মেয়েটার? স্যার বলছে যে আজ। শোভন কিছু বলবে এর আগে মেঘলা বলল, প্লিজ স্যার। বেরিয়ে গেল শোভন, কিছু বলল না। রাগে ক্ষোভে কিছু বলতে পারল না। আরেকটু হলে হয়তো বেশি রেগেই কিছু বলে দিত, তাই আগে আগেই বেরিয়ে গেল। নয়তো আবার উল্টো পাল্টা কি বলে দিত, আবার কষ্ট পেত মেয়েটা। কি করবেও, নিজের রাগকে সামলাতেই পারে না। মেঘলা শোভনের যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, যে প্রণয়ে আসক্ত আমি, একদিন সে প্রণয়ে আপনিও আসক্ত হবেন, তবে তা হবে ভয়ঙ্কর প্রণয়। সে প্রণয়ে আসক্ত হয়ে আমাকে না পাওয়ার যন্ত্রণায় ধুকে ধুকে ভস্ম হবেন আপনি, ডাক্তার সাহেব। সময় কেটে যায় চোখের পলকে। এর মধ্যে 5 দিন কেটে গেছে। বাড়িতে থেকে যেমন সময়টা চোখের পলকেই কেটে গেছে মেঘলার। এই 5 দিনে শোভনের সাথে দেখা হয়নি। নিজেকে দৃঢ়ে দৃঢ়ে সামলে নিচ্ছে মেঘলা। আহানাকে বলিয়ে আরো 2 দিনের ছুটি নিয়েছে শোভনের থেকে। হসপিটালটা শোভনদের বলেই এতদিন ছুটি কাটাতে পারছে, নয়তো একজন নার্সের কোনো হসপিটালে 2-1 দিনের বেশি ছুটি দেয় না। আজকাল অনুভূতিগুলোকে দাম দেয় না মেঘলা। ভালোবাসা, অনুভূতি, এসবের প্রতি দাম দিলেই কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। চন্দ্রালোকিত রাতের অপরূপ শোভা দেখে ভিন্ন এক অভিজ্ঞতা। শুভ্র মেঘরাশি চাঁদের জ্যোৎস্নায় কেমন তুধেলা হয়ে আছে নির্মল আকাশটা। রাতের রূপালী চাঁদের আলোয় কেমন উজ্জ্বল হয়ে আছে পৃথিবী। চাঁদের সাথে পাল্লা দিয়ে ঝলঝল করে চলছে চাঁদের সাথী তারা। মেঘমুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরছে। আকাশে চাঁদ তারার আলো ছড়ানোর প্রতিযোগিতা চলছে যেন। চাঁদের আর তারার আলোয় শুভ্রতায় যেন আকাশ থেকে কল্পকথার পরীরা ডানা মেলে নেমে আসছে পৃথিবীতে। এমন আকাশ দেখলে বিষাদ মাখা মনও আনন্দে দোল খেয়ে যায়। চাঁদ যেন তার অপূর্ব শুভ্র আলো ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। সমস্ত নৈসর্গ যেন জ্যোৎস্নার শুভ্রতায় আত্মালীন হয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় প্রকৃতির এই শোভা দেখে মেঘলা অভিভূত। প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত না হয়ে পারে না মেঘলা। তবে ভালোবাসার মানুষটা পাশে থাকলে এমন মোহিত চাঁদের আলোকিত চারপাশটা আরো মোহিত লাগে হয়তো। কিন্তু সবকিছু তো আর সবার পাওয়া হয় না। চাঁদের আলোর মায়াবী রাত দেখেই হয়তো কবি বলেছিলেন, এমন চাঁদের আলো মরি চাই তাও ভালো, সে মরণ স্বর্গ সমান। ছাদের শেষ প্রান্তে রেলিং ঘেঁষে ডিভানে বসে আছে মেঘলা। চাঁদ তারার আলোর বিচরণ দেখছিল। মাত্রই গিয়ে নিচ থেকে কফি আর বই নিয়ে এলো। একা একা ছাদে বসে জ্যোৎস্না বিলাস আর বই পড়ার মজাই ভিন্ন রকম। অন্তত নিজেকে সব বাজে ভাবনা থেকে দূরে রাখার জন্য বই থেকে ভালো কিছু আর নেই। বেশ আয়েশ করে ডিভানের উপর পা গুজে বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে আর হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটি বেশ মনোযোগ সহকারে পড়ছে মেঘলা। পরনে চকচকে গোল গোল নীল ফ্রেমের নতুন চশমা। আগের চশমাটা সেদিন ছিলেই পড়ে গিয়েছিল, তাই আহানা এটা এনে দিয়েছে। চশমা ছাড়া মেয়েটা দুদণ্ড দেখতেই পারে না। আহানা ওর পাশে নেই আজকে। আসতে বেশ রাত হবে, তাই একাই ছাদে বসে আছে। আজকাল বইতে বেশি মত্ত থাকে মেঘলা। আহানার সাথেও খুব বেশি কথা বলে না। চুপচাপ হয়ে গেছে মেয়েটা, যা আহানার একদম ভালো লাগছে না। এতদিন একসাথে থেকে মেয়েটার বাচ্চামোর মায়ায় পড়ে গেছে আহানা। শোভনকে যে এতটা ভালোবাসে, তবুও শোভনকে এত চোখে হারায় না। একাকিত্বের জীবনে শোভনের মতো ভাই আর মেঘলার মতো বোন পেয়ে খুশি আহানা। আজকাল আহানাও শোভনের সাথে চেঁচে কথা বলতে চায় না। মেয়েটার এমন চুপ হয়ে যাওয়ার কারণ শোভনই। রাত 1:30 নাগাদ বাড়ি ফিরল আহানা। মেঘলা তখন সোফায় শুয়েই ঘুমে বিভোর হয়ে আছে। আসার সময় রাজের সাথে দেখা হয়েছে, কিন্তু দেখে খুব ব্যস্ত মনে হলো।
কেমন যেন রহস্য মানব লাগে রাজকে। শুধু শুধুই ওর কথা ভাবছে। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো আহানা। রুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘলার মাথার সামনে হাঁটু মুড়ে বসে মেঘলার মাথায় হাত দিয়ে মৃদু সুরে পড়ল। এই মেঘলা, এখানে ঘুমিয়ে আছিস যে? চোখ খুলল মেঘলা। এমনিতেই গভীর ঘুমে থাকলে হাজার ডাকাডাকির পরেও এই মেয়ে ওঠে না। আজ একবার ডাক দিতেই উঠে পড়ল। মেঘলার মুখটা ফ্যাকাশে লাগছে। মেয়েটাকে এমন দেখতে আহানার মোটেও ভালো লাগছে না। আহানা এটা বুঝতে পারছে না শোভন না হয় রাস্তায় অপমান করে বেশ খারাপ করেছে, তাই বলে মেয়েটা এমন হয়ে যাবে? শোভনের কথা তো আগে ধরতও না, তবে কয়েকদিন ধরে এমন হয়ে গেল কেন? আহানার মাথায় হঠাৎই একটা প্রশ্ন এলো। আচ্ছা, মেঘলা কি শোভনকে ভালোবাসে তাই এত কষ্ট পাচ্ছে? পরক্ষণে ভাবলো, না না, এটা হতে পারে না। এ মেয়ে যে বাচ্চা সুফল, এ মেয়ে প্রেম ভালোবাসা হলে বলেই দিত ওকে। আর এরা দুজন যা সাপে নেউলের মতো লেগে থাকে, ও কখনোই শোভনকে ভালোবাসতে পারে না। কিন্তু এমনটা হলে মন্দ হতো না। শোভন আর মেঘলাকে একসাথে মানাবেও বেশ। আর শোভনের জন্য মেঘলাই পারফেক্ট ভাবলো আহানা। কিন্তু ও ভাবলেই কি এরা দুজন তো কখনোই হয়তো এসব ভাববেও না। তাও মেঘলাকে দেখে খটকা লাগছেই আহানার। মেঘলা চোখ খুলে আহানাকে দেখে মৃদু হেসে বলল, এসেছ? বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। আহানা মুচকি হেসে বলে, এসেছি। আচ্ছা, তোকে এমন বিষণ্ণ লাগছে কেন বলতো? কিছু হয়েছে কি? কয়েকদিন যাবতই দেখছি আগের মতো হাসিস না, আগের মতো কথা বলিস না, কিছু নিয়ে একটা ভাবিস। কি হয়েছে তোর বলতো? আহানার এমন প্রশ্নে আহানার আড়ালে তাচ্ছিল্য হাসল। আহানার প্রশ্নটা হাস্যকর লাগলো মেঘলার। ওর জীবনটাই তো এমন বিষাদ মাখা, সব সময় মুখে হাসি ঝুলিয়ে রাখতো, তাই বুঝতো না আজকাল মনটা বেশি বিষণ্ণ, তাই রসিকতা আর ভালো লাগে না। তবে আগে যেমন ছিল তেমনই হতে হবে, নয়তো আহানা আরো সন্দেহ করবে। মেঘলা অধৈর্য বলে কৃত্রিম হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বলে, আরে আপু, কি যে বলো না, আমার আবার কি হবে? আহানা ভ্রু কুচকে কিছু বলবে এর আগেই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শোভনের নামটা ভেসে আসছে। আহানা ফোন তুলে অন্য একটা সোফায় বসে পড়ে। আহানা বলে, এত রাতে ফোন করলি যে? ওপাশ থেকে শোভন বলে, বিকেলে তো বললি বাসায় ফিরতে 1-2 বাজতে পারে, ঠিকঠাক পৌঁছেছিস বাড়িতে? আহানা গম্ভীর মুখে উত্তর দেয়, এসেছি। আচ্ছা, রাখছি, কাল কথা বলি। শোভন তড়িৎ গতিতে বলে। না না। আহানা ভ্রু কুচকে বলে, কিছু বলবি? শোভন আমতা আমতা করে বলে, না মানে ওই মেয়েটা কি ঘুমিয়েছে? একা একা থেকেছে বিতুটা? আহানা তাচ্ছিল্য কণ্ঠে উত্তর দেয়, এত সব তুই জেনে কি করবি? রাখছি, কাল কথা বলি। বলেই রেখে দিল আহানা। শোভন ওদিকে বোকার মতো থম মেরে বসে রইল। আজকাল ওর কি হয়েছে ও নিজেও জানে না। মাঝে মাঝে ভাবে, আচ্ছা ও কি ওই ছিচকাদুরে মেয়েটাকে মিস করছে? শোভন শুকনো ঢোক গিলে বলে, ইম্পসিবল। এদিকে আহানা শোভনের এমন কাণ্ডে বিরক্ত প্রায়। একটা ছড়ি বলতে পারছি না মেয়েটাকে, অথচ হালচাল জিজ্ঞেস করে। ইউজলেস ছেলে একটা। হ্যাঁ, শোভন আহানা থেকে এই 5 দিনে চলে বলে মেঘলার কথা জেনে নিত। ওর কি হচ্ছেও নিজেও বুঝতে পারে না। আহানা মেঘলার সামনে এসে বলে, তখন তো বলেছিলি তোর আবার কি হবে, তাই না? শোন মেঘলা, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না তুই। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি আমার রাগী পদ ভাইটার প্রেমে পড়ে গেলি? আহানার প্রশ্নে বিস্ময় চোখে তাকায় মেঘলা। কিছুক্ষণ চুপ থেকে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, কি যে বলো তুমি এইসব? আহানা মেঘলার উত্তরে কিছুক্ষণ মেঘলার দিকে তাকায়। পরক্ষণে ভাবে সত্যি একটু এসব নিয়ে বেশি ভেবে ফেলছে ও। কিছুক্ষণ এখানে থেকে আহানা আর মেঘলা ঘুমানোর জন্য নিজেদের রুমের দিকে হাঁটা দেয়। মেঘলা বিছানায় গা এলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, প্রেম? না, আমি তো কঠিন প্রণয় স্পর্শী হয়ে আছি। ঢাকার বিখ্যাত জ্যামে 2 ঘন্টা যাবৎ বিরক্তি নিয়ে বসে আছে মেঘলা। জ্যামটা যত না বিরক্ত লাগছে, সামনে থাকা ব্যক্তিটিকে দেখে এর চেয়েও বেশি বিরক্ত লাগছে।
আজকাল শোভনকে দেখলেই ওর কথা মনে পড়লেই হাজার রাগ আর বিরক্ত এসে জমা হয় মাথায়। শুক্রবারের দিন আজই বাড়িতে আছে, কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। তাই আহানাকে নিয়ে বের হয়েছিল। একটু শপিং করতেই ভেবেছিল আজ সারা বিকাল ঘুরবে আর শপিং করবে, নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু তার হলো কই। এই শোভন সব ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিয়েছে। যখন ওরা বাড়ি থেকে বের হলো তখনও নিজেই চলে এলো। তবে এবার আহানা জানাইও নি হসপিটালে আজ রোগীর এত চাপ নেই, আর শুক্রবার চেম্বারও অফ থাকে, তাই নাকি আড্ডা দিতে এসেছিল ওরা বেরিয়েছে দেখেও নিজেও ওদের সাথে বের হলো। সাথে অচেনা একটা ছেলেও আছে। ছেলেটাকে মেঘলা চেনে না, তবে আহানা আর শোভন দুজনেরই ফ্রেন্ড। আহানা শোভনার সাথে রনি নামের ছেলেটা খোশ গল্পে মেতে আছে। মেঘলা জানতে পারলো রনি নামের ছেলেটা হসপিটালে প্যাথোলজিস্ট ডক্টর হিসেবে জয়েন করেছে। রনি নামের ছেলেটা ফ্রন্ট সিটে বসলেও আয়না দিয়ে কয়েকবার পলকহীনভাবে তাকিয়েছিল। তা সবার চোখের আড়ালে হলেও শোভনের চোখ এড়ায়নি। হঠাৎই শোভনের রাগ উঠে গেল, তীব্র রাগ। কেন এমন হলো বুঝলো না, তাও রনির এভাবে তাকানো সহ্য হচ্ছে না। মেঘলা আহানার সাথে হেসে কথা বলছে, রনি মেঘলার চেহারার দিকে অপলোকে তাকিয়ে আছে। শোভন একবার রাগি রাগি ভাবে রনির দিকে তাকিয়ে আড়ষ্ট চাহনি মেঘলার দিকে তাকায়। তারপর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝাঝালো কণ্ঠে মেঘলা আর আহানাকে বলে, গাড়িতে বসে এত হাসাহাসির কি আছে? চুপ করতে বসতে পারিস না তোরা? এমন ঝাঝালো কণ্ঠ শুনে দুজনেই চুপ হয়ে যায়। রনি চোখ নামায়। মেঘলা এবার রেগে যায়। এই ছেলের জন্য কি কথাও বলতে পারবে না? ওর যখন ওদের কথা ভালোই লাগে না, তাহলে ওদের সাথে এলো কেন? ওরা কি বলেছিল আসতে? মেঘলা মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। আহানাও চুপচাপ বসে রইল। হঠাৎই রনি গাড়ি থামাতে বলে শোভনের উদ্দেশ্যে বলে, ব্রো, আমার একটু এখানেই নামতে হবে, কাজ আছে আমার। রনির এমন কথাই যেন শোভন পৈশাচিক আনন্দ পেল। এক চিলতে হাসির রেখা ফুটে উঠল ঠোঁটে। নিজেকে সামলে নিল শোভন। কি করছে ও? এই স্টুপিড মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন? না না, ওকে নিয়ে এত ভাবলে চলবে না। রনি তার নির্দিষ্ট জায়গায় নেমে মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আসছি, কাল দেখা হচ্ছে হসপিটালে। বিনিময়ে মেঘলা মুচকি হাসল। শোভনের তাতে বিরক্ত লাগলো। রনি নামার পর গাড়ি পিছনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, তোদের কি আমাকে ড্রাইভার মনে হয়? শোভনের এহেন প্রশ্নে অবাক, আর মেঘলা বোকা বোকা চাহনি দিয়ে তাকায় শোভনের দিকে। শোভন আবার শক্ত কণ্ঠে বলে, সামনে আয় একজন, নয়তো আমি ড্রাইভ করবো না। আহানা গেল না। আহানা একবার শোভনের দিকে তাকিয়ে আর একবার মেঘলার দিকে তাকিয়ে আমতা আমতা করে ইতস্তত ভঙ্গিতে বলে, মেঘু, একটু সামনে জানা প্লিজ, আমার আর উঠে ওখানে যেতে ইচ্ছে করছে না। মেঘলা আহানার কথা শুনে ফস করে উঠে মুখ ফসকে বলেই দেয়, আমি এই বদরাগী অ্যানাকন্ডার সাথে বসবো না, তুমি গিয়ে বসো। বলেই চুপ করে যায়। পরক্ষণে নিচের মুখ ফসকে ভয়ঙ্কর কথাটা ভেবে হাত দিয়ে মুখ চেপে ধরে বসে। আহানা শুকনো ঠোক গিলে একবার শোভন আর একবার মেঘলার দিকে তাকিয়ে বলে, তোকে আজ কেউ রক্ষা করতে পারবে না। এই বুঝি রাম ধমক দিবে, তাই ভেবে কান চেপে ধরল আহানা। এই ছেলে যা রাগী, নিজেকে অ্যানাগন্ডার সাথে তুলনা করতে দেখে না জানি সেদিনের মতো থাপ্পড়ে না বসিয়ে দেয় মেঘলার গালে। কিন্তু না, দুজনকেই ভুল প্রমাণ করে শান্ত কণ্ঠে বলে, হয়েছে বকবক, হয়ে থাকলে সামনে এসে বসো। আহানা মেঘলা দুজনেই অবাক, কিছু বলল না যে। অদ্ভুত তো। অতপর আহানার চোরাচুরিতে মেঘলা এসেই সামনে বসলো। ইচ্ছে একদমই নেই এই বদরাগী পাষাণ লোকের সাথে বসতে, তবুও আহানার কথাই বসলো। কিন্তু এটা বোধগম্য হলো না, আজ কি হলো এই ছেলের? ধমক দিল না, কথাও শোনালো না। আজকাল লোকটাকে অচেনা লাগে, কেমন যেন হয়ে গেছে। শোভনকে নিয়ে নিচের ভাবনা দেখে তাচ্ছিল্য হাসলো। কেন ভাবছে ওকে নিয়ে? আর ভাবতে চায় না, আর দুর্বলও হতে চায় না। বড় শপিং মলের সামনে এসে গাড়িটা থামলো। মেঘলা আহানা দুজন নামতেই শোভন গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি রেখে শার্টের কলারে ঝুলিয়ে রাখা কালো সানগ্লাসটা চোখে পড়ল। অতি ফর্সা না হলেও গায়ের উজ্জ্বল শ্যামবর্ণের সাথে অফ হোয়াইট কালারের শার্টটা
বেশ মানিয়েছে। শার্টের উপর হালকা বাদামি রঙের স্লিভলেস মেন্স কুর্তি। শোভনের দিক থেকে চোখ সরালো মেঘলা। নিজেকে আর বেহায়া করতে চায় না। অনুভূতিগুলোকে দাম দিলেই সে মাথায় উঠতে চাইবে, তাই তাকে মরীচিকা ভেবে দূরে ঠেলে দিল। শোভন ওদের দুজনের সামনে এসে মৃদু হেসে বলে, আজ তোদের সব শপিং সহ খাওয়া দাওয়া আমার পক্ষ থেকে। তা শুনে মেঘলা চট জলদি বলে, নো থ্যাঙ্কস, আমি আননোন কারোর ট্রিট নেই না। বলেই সামনে হাঁটা দিল। কেন করবে ও শোভনের টাকায় শপিং? দয়া দেখাচ্ছে নাকি? কেন নিবে ওর দয়া? কোন অধিকারে ওর টাকায় শপিং করবে? শোভন তড়িৎ বেগে গিয়ে মেঘলার হাত চেপে ধরে থামায় মলের ভেতরেই। মেঘলা একবার ওর হাতের দিকে তাকিয়ে তারপর চারপাশটা নজর বোলায়। না, সবাই সবার মতোই আছে। ওদের দিকে কারো ধ্যান নেই। মেঘলা হাত ছাড়ানোর চেষ্টা করে, শক্ত কণ্ঠে বলে, এসব কেমন অসভ্যতামো? ছাড়ুন বলছি। একটা মিডল ক্লাস মেয়ের হাত ধরতে লজ্জা করলো না স্যার? মেঘলার এমন কথাটা শোভনের বুকে লাগলো। শোভন ওই দিন রাগে মেঘলাকে মিডল ক্লাস বলেছিল। আহানা শোভনকে এখানে আসতে দেখে অন্যদিকে চলে গিয়েছে। ভাবলো ওদের একটু একা কথা বলতে দেওয়া উচিত। শোভন মেঘলার হাত ছাড়লো না, ধরেই একটু দোকানের সাইডে নিয়ে দাঁড় করিয়ে বলে, এমন করে কথা বলছো কেন? সরি, ওই দিন আমি অনেক রেগেছিলাম তাই। শোভনকে থামিয়ে মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, ইটস ওকে স্যার, অভ্যাস আছে। আর প্লিজ আমার থেকে দূরে থাকুন। বলে হাত ছাড়িয়ে আহানাকে খুঁজতে লাগে। শোভন ওখানে ঠাই দাঁড়িয়ে থাকে। ও আজকাল নিজেকেই চেনে না কি হচ্ছে ওর। আমার থেকে দূরে থাকুন, মেঘলা বলা এই কথাটা ওর কাছে বিষাক্ত লাগছে কেন? কেন এমন হচ্ছে? কেন মেঘলার ইগনোর গুলো সহ্য হচ্ছে না? কেন? এক কাপ কফি নিয়ে শুরু হলো দিনটা। কাল রাত 10টা অবধি বাইরেই ছিল ওরা বাইরে থেকেই খেয়ে এসেছিল। সবই ঠিক ছিল, কিন্তু শোভন পাশে থাকায় সবকিছুই কেমন বিরক্ত লাগছিল। আচ্ছা, মানুষ তো কাউকে ভালোবাসলে তার উপর কখনো বিরক্ত লাগে না? শত বিরক্ত কারণ থাকার সত্ত্বেও বিরক্ত হবে না কেউ। তাহলে মেঘলার শোভনকে এতটা বিরক্ত লাগছিল কেন? নিজেই বুঝে পায় না এমন হওয়ার কারণ কি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।